হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের হায়ার ম্যাথসের ফুল সিলেবাসের উপর যে কোর্স, সেটার ফেজ 1-এর সরল রেখা অধ্যায়ের আজকের পর্বে। গত ক্লাসে আমরা অনুশীলনী 3.5-এর প্রথম পার্টটা কভার করছি। তোমাদের জন্য অনেক লেন্দি হয়ে যায় পুরো ক্লাসটা, দ্যাটস ওয়াই চ্যাপ্টারটা বড় হওয়াতে ভাই এটাকে দুইটা পার্টে ডিভাইড করে ফেলছি। সো আজকে আমরা ওর পর থেকেই কন্টিনিউ করব। গত ক্লাসে কিন্তু আমরা সরল রেখার অনেকগুলো আকৃতি দেখতেছিলাম, তাই না? সরল রেখার সমীকরণ নির্ণয়ের। আজকেও তার ব্যতিক্রম কিছু থাকবে না, তবে আজকের ক্লাসে তোমরা কিছু নতুন টাইপের ম্যাথ করবা। মনে করো গত ক্লাসে অনেক কিছুই কিন্তু তোমাদের 9-10-এ স্থানাঙ্ক জ্যামিতিতে ছিল, তবে আজকে মোস্টলি আমরা যেগুলো করব তোমাদের জন্য নতুনই থাকবে। বুঝতে পারছি? আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে ফেলি। শুরুতে চলো একটু ওয়ার্ম আপ। তোমরা কোয়েশ্চেনটা দেখে নিজেরা পজ করে ভিডিওটা একটু সলভ করে ফেলো, ভাইয়াও করতেছি। তোমরা আগে করে ফেলে একটু পজ করে। কি বলা হয়েছে দেখো, এটা গত ক্লাসের কনসেপ্টেই। আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সরল রেখা আর কি। এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। এই রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করব যেটার একটা বিন্দু কিন্তু দেওয়া আছে। দেখো বিন্দুটা আমরা ধরতে পারি x1 y1। আমি অলওয়েজ বলছি শর্তগুলো ধাপে ধাপে অগ্রসর হয়। একটা শর্ত কিন্তু তুমি পেয়ে গেছো, একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুটা পাবা কিভাবে? এই দুইটা রেখার ছেদবিন্দুর সাহায্যে। আর আমরা কি জানি না যে দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে প্রকৃতপক্ষে ওই দুইটা যে সরল রেখা বা ওই দুইটা যে সমীকরণ, তাদের সমাধান সলভ করলেই তুমি ছেদবিন্দুটা পেয়ে যাবা। আচ্ছা, ছেদবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। যেহেতু কিছু বলা নাই, আমরা অ্যাজিউম করতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই বলছে, তার মানে আমাদের ঢাল বা স্লোপ বের করার ওয়েও দিয়ে দিছে। তাহলে বলো এটা কোনো ম্যাটার হওয়ার কথা? তোমরা সিম্পলি এটা সলভ করে ফেলবা এই ইকুয়েশন দিয়ে, যে y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। যেখানে আমাদের ঢালটা কি হবে বলে ফেলো। ঢালটা আমরা বুঝতেই পারতেছি, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ঢালটা জাস্ট 1 হবে বা tan 45 ডিগ্রি হবে। বাস, ঢাল পেয়ে গেছো। আর দরকার হচ্ছে এই দুইটা বিন্দু। এই দুইটা বিন্দুতে অ্যাকচুয়ালি ছেদবিন্দু, অর্থাৎ এই দুইটা সরল রেখাকে সমাধান করবা। সমাধান করে তুমি বিন্দুটা বের করে জাস্ট বসায় দিবা। বুঝছো? জাস্ট আমরা একটু ওয়ার্ম আপ করলাম, গত ক্লাসের কনসেপ্টগুলো আমাদের ঠিক আছে কিনা একটু যাচাই করে নিলাম। ঠিক আছে, এখন মেইনলি আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করব। গত ক্লাসে দেখবা আমরা সরলরেখার একটা আকৃতি পড়ছিলাম, যেটা অ্যাকচুয়ালি তোমাদের 9-10-এ সরাসরি ছিল না। বুঝছো? বইতে সরাসরি ছিল না, বাট তোমরা এমসিকিউর শর্টকাট হিসেবে পড়তা। বাট এখন কিন্তু সেটাকে আমরা একটা ডিরেক্ট সরলরেখার আকৃতি হিসেবে পড়াশোনা করি। সেটা কি বলতো? ওই যে ছেদক আকৃতি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটা সরল রেখা। ঠিক আছে, এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে দেখো এ অংশ কর্তন করে নিছে। তাহলে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? আমরা সবাই জানি এক্স অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর কিন্তু কোটি থাকে না বা কোটি শূন্য হয়। তার মানে এই বিন্দুটাকে যদি আমি বলি এ বিন্দু, তার স্থানাঙ্ক কি হবে? দেখো এ পরিমাণ কর্তন করছে, তাহলে ভুজ হবে এ আর কোটি হচ্ছে শূন্য। একইভাবে ওয়াই অক্ষ থেকে যদি বি অংশ কর্তন করে, আমরা গত ক্লাসেই দেখছি এই বিন্দুটা বি, এর স্থানাঙ্ক হবে হচ্ছে 0, কারণ ওয়াই অক্ষের উপরে ভুজের মান থাকে না, ভুজটা শূন্য হয়। সো এই আকৃতি সম্পন্ন একটা সরল রেখার ইকুয়েশন কি হয় আমরা গত ক্লাসে দেখছি, x ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি এত ইকুয়ালস টু 1। সিম্পলি এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সরল রেখা। ফর এক্সাম্পল, আমাদের একটা র্যান্ডম রেখা দিয়ে দিল, ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ধরো আমার এখান থেকে এই আকৃতিতে যেতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে ধ্রুবকটাকে আলাদা করে ফেলা। কি হবে বলো? মাইনাস সি। এরপরে দেখো এই ডান পাশে ধ্রুবকের সাইডে 1 বানাতে হবে, তার মানে মাইনাস সি দ্বারা উভয় পাশে ভাগ করে দাও। তাহলে কি হবে? এ এক্স ডিভাইডেড বাই মাইনাস সি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি ইকুয়ালস টু 1। দেন এখানে কর্তৃতাংশ তাহলে কতটুকু বলো তো? এক্স এর নিচে যেটা আছে, দেখো ভাবা যায় কিন্তু এক্স এর নিচে মাইনাস সি বাই এ আছে, একইভাবে ওয়াই এর নিচে আছে হচ্ছে মাইনাস সি বাই বি এত ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি কর্তৃতাংশটার ভ্যালু তোমাকে বলতে বলি, সেটা হচ্ছে এই যে এত। সেটা এখন প্লাস হবে না মাইনাস হবে, সেটা তো বিসি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট তোমাকে প্রসেসটা বললাম। গত ক্লাসে আমরা এভাবে দেখছি কিভাবে এই কর্তৃত অংশগুলো, ছেদক অংশগুলো বের করা যায়। অলওয়েজ আমরা এই ধাপে ধাপে যাই। ঠিক যেমন ধরো একটা সরল রেখা দেওয়া থাকলে তুমি যদি y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই ফর্মেটে নিয়ে যেতে পারো, তখন তোমার এই এমটা কি হয়ে যায়? এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই ঢাল হয়ে যায়, বাকি অংশটা হয় হচ্ছে y অক্ষের ছেদক। ঠিক ওই রকমই তো ওই আকৃতিতে আমি নিয়ে গেছি, দেখো দেন এখান থেকে আমি ছেদকগুলো বলতে পারি। তোমরা 9-10-এ
এটা না করেও কি করে ছেদক বের করে ফেলতা, এটা একটু আমি মনে করাই দিই, কারণ ওই কনসেপ্টটা কিন্তু লাগবে। খেয়াল করে দেখো ছেদক অ্যাকচুয়ালি মানে কি, এক্স অক্ষকে যেখানে ছেদ করতেছে ওইখানে কিন্তু ওয়াই এর মান 0। চিন্তা করে দেখো, তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া বা আমরা যেটা ধরছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে যদি আমরা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওইটা বের করতে চাই, এক্স অক্ষকে ধরো এ কমা তো আসলে না, আমরা তো জানি না, যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, মুখে বললেই হইতো, ধরো আমরা ওই বিন্দুটা বের করতে চাই। বিন্দুটা কি হবে, এক্স অক্ষের উপর কিন্তু আমাদের কোটি শূন্য হয়ে যায়, তাহলে এখন আমরা ওয়াই এর মান জাস্ট 0 বসাবো। আমাদের শর্তটা হচ্ছে ওয়াই এর মান জাস্ট 0 বসাই দিবা, তার মানে আমরা ওয়াই ইকুয়ালস টু 0 বসাই দিবা আমাদের ইকুয়েশনে। তাহলে বলো তো কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে এ এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো এক্স এর যে মান সেটাই তো ওই বিন্দুর ভুজ না, দেখো তো মাইনাস সি বাই আসছে কিনা, যেটা তুমি এখানে সরাসরি বের করতে পারছিলে। তার মানে 9 10 আমরা এভাবে বের করতাম, আর এখন সরাসরি একটা সমীকরণের আকৃতি চলে আসছে, তাই ইজিয়ার হয়ে গেছে অ্যাপ্রোচটা। একইভাবে যদি আমরা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে ওটা বের করতে চাই, ধরো আমার এত লিখতে ইচ্ছা করতেছে না, আমি একটু কপি করে নিয়ে আসি, বুঝছো। এখন এই স্মার্ট বোর্ডে এগুলো লেখার পর নিজে যখন পরীক্ষা দিতে যাই তখন ওখানে এই জিনিসটা অনেক মিস করি, আইরে এখানে তো আর কপি করে লেখা যায় না, বুঝছো। তাহলে এই ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে সেখানে অবশ্যই আমাদের ভুজটা 0, এক্সটা 0, তো তুমি এক্স এর জায়গায় যদি 0 বসায় দাও, বলো এটা কি কোনো ব্যাপার? ওয়াই এর মান কিন্তু দেখাই যাচ্ছে বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 আসবে, দ্যাট মিনস ওই বিন্দুর যে কোটি সেটাও এসে পড়বে মাইনাস সি বাই বি, যেটা কিন্তু আমরা এই আকৃতি থেকে বের করছিলাম। তো ধরো আমরা এগুলো কিছু পড়ি নাই আলাদা করে, আমরা কিন্তু এই কনসেপ্টের সাহায্যে বের করতে পারি, বুঝছি, দুইটাই পারতে হবে। বাট যেহেতু আমাদের এই আকৃতি আছে, এখন আমরা এটা ব্যবহার করবো। 9 10 এটা হচ্ছে তোমরা শর্টকাট হিসেবে পড়তা, বইয়ে ছিল না, তাই এমসিকিউতে এটা ব্যবহার করতা, মনে পড়ে কি? ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এই সমীকরণের আকৃতির অনেকগুলো ম্যাথ করবো। গত ক্লাসেও কিছু দেখছি, আর আজকের ক্লাসে অনেকগুলো ম্যাথ করতে হবে। দেখো জাস্ট বোর্ডগুলো দেখো কি পরিমাণ আসছে, তোমাদের সরলরেখার যে সিকিউ আসবে সেটা মোস্টলি একটা খ বা গ এই আকৃতি থেকে আসে, বুঝছো। সো আমরা চলো দেখি কি বলা হইলো। এত রেখাটি অক্ষ দুইটির, তাহলে আমাদের রেখাটা কি দেওয়া আছে, এই যে আমাদেরকে একটা সরল রেখা দেওয়া আছে, এই রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী, অক্ষ দুইটা মানে কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সেই দুইটা অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ, ওই যে ছেদক আকৃতির কথা আবার বলে দিছে, খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে চলো আগে এই পার্টটা আমরা করে ফেলি। আমরা বলতো তাহলে ছেদক আকৃতিতে যদি যেতে হয় আমাদের কাজ কি হবে, প্রথমে লিখবা দেওয়া আছে সরল রেখাটার সমীকরণ এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0। মাত্র আমরা কি শিখলাম বলো, ওই আকৃতিতে নিতে হলে ধ্রুবকটাকে এক পাশে নিতে হয়, তাহলে ধ্রুবকটা ওই পাশে গেলে হবে -7, তাহলে কি থাকে বলো, 7 দ্বারা ভাগ করো, -7 দ্বারা, এত প্লাস 2y বাই -7 এত ইকুয়ালস টু 1। খেয়াল করো জাস্ট কি করছি, ধ্রুবকটাকে ওই পাশে নিছি, দেন -7 দ্বারা উভয় পক্ষে ভাগ করছি, তাহলে এখানে এটা এখানে এটা, এন্ড তোমার তো লাগবে x বাই সামথিং, সো x বাই -7 আছে, y বাই সামথিং, সো এটাকে দেখো লেখা যায় y ডিভাইডেড বাই -7/2 এত ইকুয়ালস টু 1। তাহলে আই গেস তুমি ওই কর্তৃতাংশগুলো পেয়ে গেছো, একটা হচ্ছে আমাদের -7 আর একটা হচ্ছে -7/2। তাহলে মোটামুটি আমাদের সমীকরণটা দেখতে দেখো এমন হবে, মানে সরল রেখাটা দেখতে হলে এমন হবে। আমি একটু রাফলি আঁকানোর চেষ্টা করি। এই যে মোটামুটি আমাদের রেখাটা দেখতে এক্স অক্ষে একটু বেশি, ওয়াই অক্ষে একটু কম, আমি চাচ্ছি যে একটু অ্যাকুরেট হোক আর কি চিত্রটা। এই যে মোটামুটি দেখতে এইরকম হবে, কেন, ও এক্স অক্ষকে যেখানে ছেদ করছে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -7,0, দেখছো নেগেটিভ অংশে কিন্তু, আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে 0, -7/2। পরীক্ষা করার সময় চিত্র নেসেসারি না, বাট নিজেরা বোঝার জন্য, ঠিক আছে। এটা হলো ধর আমাদের এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এখন কি চাইছে, এই যে কর্তৃতাংশটা, এই যে খণ্ডিত অংশটা, এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে জাস্ট ভাববো কি ভাই, এ বি একটা রেখা আছে, তার মিডল পয়েন্ট বের করতে হবে, এটা তো নর্মাল 3.2 এর কনসেপ্ট। তাহলে জাস্ট এই রেখার উপর আমরা মধ্যবিন্দু ধরলাম সি, সেই সি এর স্থানাঙ্ক বের করে ফেলবো। সি এর স্থানাঙ্ক আমার মনে হয় না বের করে নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা, আমরা চলো একবারে বলে ফেলি, একবারে চলো সি বের করি। কি হবে, ভুজ দুইটার যোগ করো, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা কোটি দুইটা যোগ করো, 0 মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এত ডিভাইডেড বাই 2। তাহলে তোমরা একটু ক্যালকুলেশনটা চেক দিয়ে নিও, এরকম আসার কথা যে একটা হলো -7/2 আর এটা হলো -7/4, এই হলো আমাদের মধ্যবিন্দুর কাঙ্ক্ষিত স্থানাঙ্ক। পরের পার্টে কি বলছে বলো, উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে কি ভাই বলো তো, এই কর্তৃতাংশ বা খণ্ডিত অংশ নিয়েই কাজ করতে বলছে, এইটুকু যদি একটা বর্গের বাহু হয়, ফর এক্সাম্পল এই যে একটা বর্গ আমরা নিয়ে আসলাম, তার ক্ষেত্রফল, তার মানে কি বাহুর দৈর্ঘ্যটা এবি, তাহলে ক্ষেত্রফল কি হবে, জাস্ট এবি স্কয়ার, বলে এটা বের করা কোনো ব্যাপার। তাহলে এরিয়াটা হবে সিম্পলি এবি বের করো, তারপরে হোল স্কয়ার করে দাও। এবি কিভাবে বের করবা, ওই যে মধ্যবর্তী দূরত্ব, মানে -7 এর হোল স্কয়ার যোগ
জিরোর সাথে এটা বিয়োগ করো, দেখবে আসবে +7/2 এটার হোল স্কয়ার। রুট ছিল, বাট পরে রুটকে স্কয়ার করে দিলে তো এটাই হয়ে যাচ্ছে। সো এত বর্গ একক আকারে তুমি রেখে দিতে পারো। আশা করি বুঝতে পারছি। তার মানে এই ম্যাথটা পিওরলি তুমি এই পার্টটা পারো কিনা, দেন এগুলো তো ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন। বুঝছি ইম্পর্টেন্ট, কিন্তু এটা হয়তো আসবে না এখন স্ট্যান্ডার্ড অনুসারে, এগুলো সৃজনশীল আসবে না, বাট সামনের ম্যাথগুলো পারতে হলে এই ছোট্ট ছোট্ট প্র্যাকটিসগুলো করে ফেলতে হবে। ওকে, দেখো খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, এটা আমাদের ভালো মতো করতে হবে। একটা সরল রেখা একটা বিন্দু দিয়ে যায়, ওকে, ও একটা বিন্দুগামী, এটা আমাদেরকে বলে দিছে, ঠিক আছে। এরপর রেখাটির দ্বারা অক্ষ দুইটির খণ্ডিত অংশের সমষ্টি কিছু, কি বুঝছো? খণ্ডিত অংশ ধরো একটাকে আমরা এ ধরি, একটাকে বি ধরি, তাই না? ধরো ফর এক্সাম্পল আমাদের এই যে আকৃতিটা এমন ছিল, একটা খণ্ডিতাংশ হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, ওদের ভ্যালু প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, এখানে আমি প্রথম চতুর্ভাগে আঁকছি আর কি। সো এই এ আর বি এর সমষ্টি বলা আছে 15, এ আর বি এর সমষ্টি বলা আছে 15। এটা কিভাবে সলভ করবে জানো? এভাবে লিখবা যে মনে করি বা ধরি সরল রেখাটির সমীকরণ, মনে করি সরল রেখাটির সমীকরণ, একটা লিখে দিই কারণ তোমাদের প্রত্যেকটা ম্যাথ তো আমি লিখবো না, বাট একটা লেখার ওয়েটা দেখায় দেওয়া উচিত। মনে করি সরল রেখাটির সমীকরণ আমরা ছেদক আকৃতিতে ধরব। সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b এত ইকুয়ালস টু 1। দেন তুমি এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দাও। দেখো আমাদের অজানা রাশি কি কি? a আর b, xy না, কিন্তু xy তো আমার থেকেই যাবে সমীকরণে। সো a আর b সলভ করতে হবে। এখন প্রশ্ন মতে দেখো আমাদেরকে বলে দিছে যে a আর b তাদের যে সমষ্টি, a আর b এর সমষ্টি হচ্ছে 15। মনে আছে ছোট্টবেলা কি করতা? প্রতিস্থাপন করতা, ওই রকমই কাজ করবো। তাহলে a সমান লেখা যায় b-15, তাহলে আননোন দুইটা থেকে একটায় কনভার্ট হয়ে যাবে। ধরো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন, এটা নিয়ে আমরা একে বসায় দিব, তার আগে একটা কাজ করা যায়। দেখো সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যাচ্ছে, আমরা বলতে পারি যে 1 নং সরল রেখাটি, এটা কিন্তু সিকিউতে আসবে, ভালো মতো ফোকাস করো। 1 নং সরল রেখাটি 2,6 বিন্দুগামী, 1 নং সরল রেখাটি 2,6 বিন্দুগামী। আমাকে বলো একটা সরল রেখা যখন একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দ্বারা রেখাটার সমীকরণ অবশ্যই সিদ্ধ হবে। তাহলে বিন্দুটা আমরা বসিয়ে দিতে পারি, চলো বসিয়ে দিই। কি হবে? এভাবে লিখবা বিন্দুগামী, সুতরাং 2/a, এই যে 2,6 আমি বসিয়ে দিছি, প্লাস 6/b, ঠিকঠাক বসাইছি কি? হ্যাঁ, এত ইকুয়ালস টু 1। এখন সমস্যা তো আননোন দুইটা, সমস্যা নাই, তুমি দেখো 2 নাম্বারে বের করে রাখছো a হচ্ছে b-15, এটাকে আমরা ব্যবহার করব, বুঝছো? এই ইকুয়েশনটাকে আমরা ব্যবহার করব। চলো বসাই দিই, তাহলে 2/b-15 প্লাস 6/b এত ইকুয়ালস টু 1। এখন এখানে না অনেকে ক্লামজি ভাবে লসা গুণে অনেক দেরি হয়। আমি অলওয়েজ কি করি দেখো, আগেও তোমাদের বলছি গত ক্লাসে, অলওয়েজ কি করবা, তুমি ভগ্নাংশ রাখতে চাবা না। দ্যাটস ওয়াই ভগ্নাংশে যারা যারা আছে হরে, তাদের সবার লসাগু দ্বারা গুণ করে দাও। আমি আসলে রকেট সায়েন্স কিছু বলিনি, তুমি যেটা পরের লাইনে করতে আর গুণন, ওইটা আমি আগে করে দিছি। ওই যে কোনাকুনি গুণ করতে, ওইটা আমি আগে করে দিছি শর্টকাটে। তাহলে লসাগু কি হবে? b/b-15, এটা দ্বারা গুণ করো। গুণ করলে দেখো 2 এর সাথে b চলে আসবে, কারণ b-15 কাটা, আর 6 এর সাথে আসবে b-15। বলো তো এতটুকু সবাই বুঝি কিনা? দেখো ডান পক্ষে জাস্ট দাঁড়াবে b/b-15, তাহলে আমরা b/b-15 দ্বারা কিন্তু গুণ করে দিস। এবার জাস্ট একটু সরল করো, কি হবে? টুয়াইস b প্লাস হচ্ছে 6b মাইনাস 6-15 কত? 90 না? সমান b স্কোয়ার মাইনাস হচ্ছে 15b। একটা দ্বিঘাত ইকুয়েশন আসবে, সব এক পক্ষে নিয়ে আসো, b স্কোয়ার। দেখো এখানে 8b হয়েছে, 15b থেকে যদি 8b চলে যায় তাহলে 23b হবে, আর এখানে মাইনাস 90 এত ইকুয়ালস টু 0। বলো 90কে কিভাবে মিডল ফ্যাক্টর করবা, যেখানে আবার 23 আছে, যোগ বিয়োগ করে 23 হবে। আমি আর এখন ইয়েতে যাচ্ছি না, 18 আর 5 হবে, বুঝছো? দেখেই বোঝা যাচ্ছে, তো আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দিই, -23 আর হচ্ছে 90। তোমাদের কিন্তু ম্যাথে করে দেখাইতে হবে, বুঝছো? ম্যাথে কিন্তু এটা করে দেখাতে হবে, খবরদার তোমরা ডিরেক্টলি মাইরো না। কি কি আছে আমাদের? 1 -23, ও আচ্ছা ওইটা তো +90, 90 ওই পাশে গেলে, হ্যাঁ এই কারণেই মিলতেছিল না। আর এটা হচ্ছে 90, হ্যাঁ ওই যে এসে পড়বে 18 আর হচ্ছে 5। কিন্তু তোমরা ডিরেক্টলি করবা না, তোমরা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণটা দেখিয়ে দেন বের করবা। তাহলে বি এর মান একটা আসলো 18, একটা আসলো 5, তাহলে বি এর মান যদি এই দুইটা হয়, আমাদের এ কি আসবে বলে ফেলো। এ কি আসবে? জাস্ট এই মানটা নিয়ে তুমি 2 এ বসিয়ে দিবা। বলবা কি? বি এর মান 2 এ বসিয়ে। এই লেখাগুলো যেন সুন্দর করে লেখো, বি এর মান 2 এ বসিয়ে। স্থানাঙ্ক জ্যামিতিতে এরকম অনেকগুলো স্টেপস থাকে, সো প্রত্যেকটা স্টেপে টিচারকে গাইড করতে পারতে হবে তুমি কি করছো। ধরো বাই এনি চান্স যদি ক্যালকুলেশনও মিস্টেক হয়, বোর্ড পরীক্ষায় টিচাররা নাম্বার একটু দিয়ে দিবে, যে তোমার মানে কনসেপচুয়াল পার্ট তো ঠিক আছে, ধরো 4 মার্কস অ্যাটলিস্ট 2 তো পাবা যদি অ্যান্সারও ভুল হয়। ঠিক আছে, চলো বসাই দিই। এ ইজ ইকুয়ালস টু b-15, মানে 18 মাইনাস হচ্ছে 15, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 3, যখন বি এর মান হচ্ছে কত বলো?
বি এর মান যদি আমরা 18 নিই, তাহলে বি যদি 18 হয় তখন এ দাঁড়াচ্ছে 3। ওকে, দেন বি যদি কত হয় বলো, 5 হয়। বি যদি 5 হয়, ওই কেসে দেখা যায় কি বলো, এর মান আসবে হচ্ছে 5 মাইনাস হলো 15, দ্যাট মিনস -10। এর মান তখন আসতেছে -10। সো আমরা প্রবাবল আনসার দুইটা পাচ্ছি। তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশন দেখো এরকম, x/3 প্লাস y/18 এত ইকুয়ালস টু 1 একটা, আরেকটা পাইছি হলো x/-10 প্লাস y ডিভাইডেড বাই কত আসে, এই যে 5 এত ইকুয়ালস টু 1 একটা, দুইটা কিন্তু। এন্ড এগুলো একটু সরল করে লেখা বেটার, বুঝছো? দেখো আমি উভয় পাশে 10 দ্বারা -10 দ্বারা গুণ করে দিব, তাহলে হবে হচ্ছে x, এখানে দেখো -2y, আর ওদিকে আসবে -10 সমান -10। এভাবে লেখাটা আর কি বেটার, বুঝছো? অলওয়েজ আনসারগুলা এভাবে একটু লিখে দিবা। এটা হলো একটা আনসার। আর ওইখানে দেখো 18 দ্বারা গুণ করতে হবে, সরি 6 না 18 দ্বারা গুণ করে দাও, কত হবে 6x প্লাস হচ্ছে y এত ইকুয়ালস টু 18। তাহলে আমি এখন এই দুইটা রেখা নিয়ে একটু আমাদের ডেসমসে বসাবো, বুঝছো? x - 2y সমান -10, একটু আমরা মনে করাই দিও। ও সরি, আমাদের ডেসমস কোথায়, সরি 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 সরি, অন্য কিছু চলে আসছে। এই যে আমাদের ডেসমস চলে আসছি। কি রে ভাই, কিবোর্ড কোথায়? এই যে আসছে। আমরা জানি কি বসাচ্ছিলাম, x - twice y এত ইজ ইকুয়ালস টু -10। তোমরাও এই কাজগুলো করবা, বুঝছো? এখন হলো মানে জাস্ট শুরু করছো পড়াশোনা, এখন যত এই জিনিসগুলো নিয়ে নিয়ে চেক করে করে দেখবা কোনটা কি বুঝে, তত ক্লিয়ার থাকবে কনসেপ্ট। x - 2y সমান -10, আর 6x প্লাস y মানে হচ্ছে 18। 6x প্লাস y হচ্ছে 18, এটা হলো আমাদের কি বলো, 6x প্লাস হচ্ছে y, এইভাবে টাইপ করে আর কি প্যারা, বুঝছো? এটা হলো 18। খেয়াল করে দেখো এই দুইটা রেখা দেখতে কোনটা কিরকম, দেখো একজন এত অংশ ছেদ করছে, আরেকজন এত অংশ ছেদ করছে, একজন এটা ছেদ করছে, আরেকজন কত বিশাল একটা অংশ ছেদ করতেছে, খেয়াল করছো? এখন মজার বিষয় হচ্ছে আমাদের পয়েন্টটা কি ছিল, দেখো 2,6, একটু আমরা যেয়ে দেখি তো, দুইজনই 2,6 বিন্দু দিয়ে যাচ্ছে, দেখো তাই কিন্তু ওখানে আবার ছেদও করে, কারণ কি দুইজনই একই বিন্দু দিয়ে যায়, মানে তোমাকে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত দুইজনই পালন করতেছে, তাই দুইটা আনসার আসছে। খেয়াল করছো, কর্তৃত্বাংশের সমষ্টি এবং এই বিন্দু দিয়ে যায়। সেটা কি হবে দেখলে তুমি বুঝবা যে আমি যে মানে সমীকরণটা সলভ করলাম সেটা অ্যাকচুয়ালি কিভাবে এক্সিস্ট করে, এই জিনিসটার সাথে একটু ক্লেরিফাই হইতে পারবে। যেমন দেখো এখানে x এর মান জাস্ট মনে হয় কত, x এর মান জাস্ট 3, আর y এর মানটা এখানে ছিল হচ্ছে, x বলতে ওই যে a, y এর মানটা ছিল 18, এই জন্য দেখো কত বড়, উপরের দিকে কত বড় আর নিচের দিকে কত ছোট কর্তৃত্বাংশটা। আমাদের দেখো এমনই কিন্তু আসছিল আনসারটা, এই যে b হচ্ছে 18, a হইল 3। বোঝা গেল? সেই কাজগুলো তোমরা কইরো, আমি পরের ম্যাথগুলো যে আর এই কাজ করবো না, বাট তোমরা নিজেরা একটু দেখতে পারো। তাই কাছে বুঝতে পারছো ম্যাথের অ্যাপ্রোচটা, ঠিক আছে? এই জায়গায় অনেকে ক্যালকুলেশন অনেক লেন্দি করে, এই লসাগু দ্বারা গুণ করে দিবা, কুইকলি হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। দেখো সিমিলার, আগের ম্যাথটা যা করছি এটা হুবহু সিমিলার, জাস্ট ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। জাস্ট দেখো এবার কি বলছে, ওএ মাইনাস ওবি হচ্ছে 2, মানে ওই যে আমাদের ওএ অ্যাকচুয়ালি কি বোঝায় বলো, এ মাইনাস হচ্ছে বি, এটার ভ্যালু 2 দেওয়া, তাই না? আমরা তো কর্তৃত্বাংশ x অক্ষ থেকে a ধরি ছোট হাতের, আর y অক্ষ থেকে b ধরি। আবার দেখো তারা 3,2 বিন্দু দিয়ে যায়। তাহলে এখন আর আমি আগের মতো একদম ইলাবোরেট করে লিখতেছি না, তোমরা লিখে নিও। আমি যা সরাসরি বলতেছি আমাদের রেখাটা হবে এই যে এরকম, এই এত সমান 1, এটাকে 1 নং ধরো। তারপর এখানে আমাদের শর্ত দিছে কি বলো, a মাইনাস b মানে হচ্ছে 2, তাহলে a সমান দাঁড়ায় 2 প্লাস b। তারপর আমাদের রেখাটা 3,2 বিন্দু দিয়ে যায়, এই যে 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু তুমি একে বসাই দিতে পারবা। তাহলে কি হবে, 3/a প্লাস y/2 এত ইকুয়ালস টু 1। দেন তো ওই যে তোমার আননোন এখানে দুইটা হয়ে গেছে, a আর b, আমার a আর b দুইটা আননোন হয়ে গেছে। দেখো আমি কাজটা করছি কি, দেখছো কাজটা করছি কি, দেখো আননোয়িংলি y এর জায়গায় না বসিয়ে আমি b এর জায়গায় বসাই দিছি। বিন্দু কিন্তু ভুজার কোটির জায়গায় বসে, 2/b হবে। এই আমার এখন রিপ্লেস করতে হবে, a কে রিপ্লেস করে দাও, তাহলে জাস্ট সিম্পলি লিখবা 3 ডিভাইডেড বাই a এর জায়গায় 2 প্লাস b প্লাস 2 ডিভাইডেড বাই b এত ইকুয়ালস টু 1। দেন ওই যে লসাগু দ্বারা গুণ করো, b ইন্টু 2 প্লাস b দ্বারা গুণ করো, তাহলে এখানে আসবে 3b প্লাস 2 ইন্টু 2 প্লাস b, এই আর এদিকে থাকবে তো সেই b ইন্টু b প্লাস 2 বা 2 প্লাস b যাই বলো। তাহলে থ্রাইস b প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে টুয়াইস b সমান b স্কোয়ার প্লাস হচ্ছে 2b। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত ছিল আসলে। আচ্ছা b স্কোয়ার, দেখো 5টা b থাকে, বিয়োগ গেলে হয়ে যাবে 3টা b, আর এখানে আছে +4, তাই না? বিয়োগ গেলে হবে -4। তাহলে কোন জিনিস হইতে পারে বলো তো, 4 আর 1, হ্যাঁ 4-এর থেকে 1 চলে গেলে হয়, 4-এর থেকে 1 চলে গেলে হয়, তাহলে মনে হয় +4 আর হচ্ছে -1 এরকম আসার কথা। আমি বসায় দেখি 1
-3 আর হচ্ছে -4, হ্যাঁ +4 আর হচ্ছে -1 আমাদের সলিউশন আসবে। তোমরা কিন্তু করবা, তাহলে ভ্যালু আসতেছে +4 কমা হচ্ছে -1, এরকম দুইটা আনসার আসতেছে এই। সো আমরা এর মানও তাহলে দুইটা পেয়ে যাবো আগের মতোই। একবার আমি বলে ফেলি, তাহলে এ হলো আমাদের 2 + b, তাই না? তাহলে যদি b 4 হয় এ 6 চলে আসবে, মানে যখন b হচ্ছে 4 এই। আবার b যদি -1 হয় তাহলে খেয়াল করো 2 - 1 মানে a 1 হয়ে যাবে, a 1 যখন b হচ্ছে -1। বাস, তাহলে ইকুয়েশন কি আসতেছে বলো? x/6 + y/4 এত ইকুয়ালস টু 1। কি দিয়ে গুণ করবা? 4 আর 6 লসাগু, 4 আর 6 লসাগু কি বলো? 12। 12 দ্বারা গুণ করো, কত হবে? 2x + 3y - 12 ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। আবার যদি এইটা নাও তাহলে x/1 y/-1 সমান 1, এটা অ্যাকচুয়ালি হয়েই গেছে কি x - y - 1 ইকুয়ালস টু 0। মানে সব এক পক্ষে এনে এই ফরম্যাটে লেখাটা বেটার। তুমি দেখবে যদি এমসিকিউতে আসে আনসার সবসময় এই আদর্শ যে ফরম্যাট, সরলরেখার প্রমিত যে আকৃতি সেটাতেই দেওয়া থাকে। সো আমরা এই প্র্যাকটিসটা করে ফেলবো, যেটাতেই লিখি লাস্টে যেন ওই ফরম্যাটে নিয়ে যাই। বুঝতে পারছি? যখন নেসেসারি হবে না তখন করবা না। তাহলে সিমিলার দুইটা ম্যাথ কিন্তু আমি করাই দিলাম, সেম ম্যাথ, বাট এগুলো প্রচুর আসে, জাস্ট শালগুলো দেখলেই তোমাদের বুঝতে পারার কথা কত বেশি এই ম্যাথগুলো চলে আসে। ওকে, এটা খেয়াল করো কি বলছে। একটি সরলরেখায় স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে যে দুটি অংশ কর্তন করে, ও মজাদার, দেখো তাদের সমষ্টি আর অন্তর দিয়ে দিছে। সমষ্টি আর অন্তর, তাহলে এটা তো আর আসলে আমার করাই দেওয়ার কিছু নাই। তোমরা বুঝতেই পারতেছো যে a + b সমান হবে 9 আর a - b সমান হবে 5। এটা লিখলেই ভুল করে ফেলবা, এটা লিখলেই ভুল করে ফেলবা। দেখো তুমি তো জানো না কে বড় কে ছোট। আমি যে মুখস্থ করে লিখে দিলাম a - b, এটা কোত্থেকে? এটা তো অ্যাজিউম করে ফেললাম যে এটা বড়, x অক্ষের কর্তৃত্বাংশ বড়। এমনও তো হতে পারে y অক্ষের কর্তৃত্বাংশ বড়। সেখানে পসিবিলিটি কিন্তু দুইটা, কথাটা বুঝতেছি। সো হয় a - b হচ্ছে 5 আর আদারওয়াইজ b - a হচ্ছে 5। এটা কিন্তু একই সাথে না, দেখো এক ফিক্সড, এই দুইটার মধ্যে যে কোনো একটা ঘটবে, একটা অথবা আরেকটা। এই জিনিসটা বুঝতে পারতে হবে, অথবা তোমরা ওই যে প্লাস মাইনাস ধরতে পারো, একই জিনিস। আই গেস কথাটা বুঝতে পারছো। সো কি করবা? প্রথমে এই দুইটা সলভ করো। ধরো আমি a + b সমান 9 নিব, a - b সমান 5 নিব। তখন তুমি কি দেখবা? টোয়াইস a 14 আসছে, তাহলে ভাইয়া a 7 পেয়ে যাব। আর a যদি 7 হয় বরাবরের মতো b 2, কোনো প্রবলেম নেই এই। কিন্তু যদি এমন হয় a + b সমান 9 আর b - a সমান হচ্ছে 5, যোগ করো, তখন কিন্তু a কাটা 2b আসবে 14, তখন b আসবে 7 আর a হচ্ছে 2। তাহলে এই দুইটা পসিবিলিটিই কিন্তু সম্ভব। সো এই অঙ্কটা সহজ, বাট মানুষ অর্ধেক আনসার লিখে দিয়ে চলে আসবে, হাফ নাম্বার পাবে, পুরো কোয়েশ্চেনের হাফ পাবে। তাহলে উত্তরটা কি হবে? তোমরা কিন্তু একদম লিখে নিবা ফর্মালি যা যা আছে, x/7 + y/2 এত ইকুয়ালস টু 1, অথবা x/2 + y/7 এত ইকুয়ালস টু 1। দুইটা কিন্তু অবশ্যই আলাদা। লসাগু কি বলতো? এই দুইটার 14 না? হ্যাঁ, তাহলে 2x প্লাস হচ্ছে 7y এত সমান 14 একটা, অথবা 7x প্লাস হচ্ছে 2y এত সমান 14 একটা। দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট আনসার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। এটা দেখো কি বলছে, এত বিন্দু দিয়ে যায় এবং এবার খণ্ডিত অংশের গুণফল দেওয়া। মানে বুঝছো, এই একই ম্যাথ কতভাবে তোমাকে সমীকরণগুলো দিচ্ছে, জাস্ট সেটা তোমার সলভ করতে হবে। আর আমাদের মোটো হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণ ম্যাথ ক্লাসেই সলভ করে দেওয়া, অ্যাটলিস্ট অ্যাপ্রোচগুলো বলে দেওয়া। দ্যাটস ওয়াই ভাই একটু করাচ্ছি আর কি। তো তোমরা আগের মতো লিখে নিবা যে মনে করি আমাদের সরলরেখার সমীকরণ x/a + y/b সমান হচ্ছে 1। পরে বলবা প্রশ্ন মতে ab দেওয়া আছে 1। এখন ab যদি 1 হয় তাহলে a সমান কি হবে? 1/b। ওই যে কর্তৃত্বাংশ যেটার গুণফল দেওয়া আছে, বুঝো নাই? এটা কিন্তু 2 নাম্বার। 1 নাম্বার তো ওই যে তোমরা যেটা ধরে নিবা, যে মনে করি সরলরেখাটার সমীকরণ হচ্ছে এই যে এইটা, এটা হলো তুমি শুরুতে ধরে নিবা। বাস, এরপরে কাজ তো সেই আগের মতো, ওই বিন্দু বসায় দাও। যে সরলরেখাটা 6, -1 বিন্দুগামী, তো এটা 1 নঙে নিয়ে বসায় দাও। 1 নঙে যদি বসায় দিয়ে কি হবে? 6/a - 1/b এত ইকুয়ালস টু 1। এন্ড খেয়াল করে দেখো 1/b মানে কিন্তু a, দেখছো কত সুন্দর একটা জিনিস আসছে। 1/b মানে কিন্তু a, তাহলে -a সমান 1 লেখা যায়। দেখো এগেইন দ্বিঘাত সমীকরণ, কি হবে? লসাগু a নাও, বা এটা না করে ওই যে যেটা বলতাম আমি, a দ্বারা গুণ করে দাও। a দ্বারা গুণ করলে 6 মাইনাস এটা কি হবে? a স্কয়ার সমান এটাও হবে a। তাহলে সব যদি এক পক্ষে নাও কি দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস a মাইনাস 6 সমান 0। তাহলে এটা কি আসা উচিত? +3 আর -2, তাই না? তাহলে সলিউশন আসবে হচ্ছে -3 আর হচ্ছে +2। আমি তাও একটু চেক করে দেখি, বুঝছো? আমি একটু চেক করে দেখি, কারণ ক্যালকুলেশনে ভুল হলে তোমরা পরে আবার কনফিউজড হয়ে যাও আর কি। ক্যালকুলেশন যদিও তোমাদের নিজেদের করা উচিত। হ্যাঁ, 2 আর হচ্ছে -3 এটাই আসতেছে। তাহলে আমরা যদি a এর মান পেয়ে যাই, b বের করা তো কোনো প্যারার হওয়ারই কথা না, b বের করা কোনো ঝামেলা হওয়ারই কথা না। তাহলে আমাদের a যখন হবে -3 এই, তখন b দেখো কত হবে? b হবে কিন্তু -1/3।
বাস। আর a যখন হবে 2 তখন হবে b কত হাফ। বাস, কাজ শেষ। এবার ইকুয়েশন লিখে ফেলো, x বাই মাইনাস 3 প্লাস y বাই মাইনাস 1/3 এত ইকুয়ালস 1। কি হয়, x বাই মাইনাস 3 মাইনাস, অ্যাকচুয়ালি পুরোটা মাইনাস দিয়ে দিই তাইলে, তাই না, মাইনাস x বাই 3 মাইনাস 3y এত ইকুয়ালস টু 1। তুমি আবার 3 দিয়ে গুণ করে প্লাস বানায় দাও, তাহলে কি হবে বলো, 3 দিয়ে গুণ করলে তাহলে 3 চলে যাবে, শুধু x মাইনাস 3 দ্বারা গুণ করছে অ্যাকচুয়ালি, তাহলে প্লাস 9y সমান হচ্ছে মাইনাস 3। এভাবে ওইটাও লিখে নিও, দ্বিতীয়টাও লিখে নিও। এগুলো আসলে আমার আর করায় দেওয়ার কোনো মানে নাই, বাট তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি কেবল এখন ফার্স্ট ইয়ারে করতেছো, তো এইগুলো তোমার এখন প্রচুর প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? এইটা খুবই ইন্টারেস্টিং, এটা আসার মতো। খেয়াল করো কি বলছে আমাদের এখানে, ছেদবিন্দু দেওয়া মানে দেখো আসলে কি, এতক্ষণ একটা সিঙ্গেল বিন্দু দিয়ে দিছে, এটা না দিয়ে তোমাকে একটা স্টেপ বাড়াইলো যে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ভাই দিন শেষে তো এটা একটা বিন্দুই আসবে, দিন শেষে আমি দুইটা সমীকরণ সলভ করে তো একটা বিন্দুই পাবো দিন শেষে, ওই আগের ম্যাথই তো, শুধু শুধু একটু একটা স্টেপ তোমাকে বাড়াই দিল। ওকে, দেন অক্ষ দুইটি থেকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। কথাটা কি বুঝছো তুমি? একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে মানে দুইটা থেকেই, যদি এ হয় এ এ, বি ধরলে বিবি, মানে সেম সেম এবং চিহ্নও কিন্তু সেম, এমন না একটা এ হলে একটা মাইনাস এ, দুইটাই এ এ অংশ কর্তন করে। তো মজার বিষয় কিন্তু এটা আমি একটু লিখে লিখে করাই দিই, যে আমরা আগে ধরে নিব যে আমাদের সরল রেখার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এত ইকুয়ালস টু 1। এই হলো 1 নং। দেন আমরা লিখব প্রশ্ন মতে আমাদের এ আর বি হচ্ছে সমান, কর্তৃত্বাংশ দুটো সমান। তাহলে অ্যাকচুয়ালি 1 নং হতে যদি এখন লেখো, একবারে বিন্দুটা বসাই দিতে পারো। আমি এক কাজ করি, ছেদবিন্দুটা বের করে ফেলি, ঠিক আছে? তোমরা তো ছেদবিন্দু বের করতে পারবে এবং বের করা দেখাতে হবে। এটা কিন্তু ম্যাথে কিন্তু ছেদবিন্দু বের করা দেখাতে হবে, বুঝছো? আমি আপাতত ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। ছেদবিন্দু আসে হচ্ছে এই, ভাই এরকম আসে 59 আর 26 আসলো নাকি, আমি উল্টাপাল্টা লিখছি, দাঁড়াও আবার বসাই। -7 -5 1 -2 আর হচ্ছে 7। বাপরে বাপ, এই আনসার দেখে তো পরীক্ষায় তোমরাই ঘাবড়ায় যাবে, মানে আমি থাকলেই ঘাবড়ায় যেতাম, তোমরা তো ঘাবড়াবাই। 59,26 এরকম হিউজ ছেদবিন্দু আসছে। আচ্ছা, আসতেই পারে, আমাদের তো কিছু করার নাই। আমরা কি করব, এই যে আমাদের 1 নং, সেখানে ছেদবিন্দুটা বসায় দিব, কারণ সরলরেখাটা ওই বিন্দু দিয়ে যায় মানে কি, ওটা দ্বারা সিদ্ধ হয়। তাহলে এটা জাস্ট বসায় দাও, তাহলে কি হবে বলো, 59/a প্লাস 26/b। বাট প্রকৃতপক্ষে ওটাকে বি ধরার তো কিছু নাই, কারণ এ আর বি এখানে সমান। কথাটা বুঝছি? তাহলে দেখো, এর চেয়ে সহজ কোনো সমীকরণ হতে পারে, এর থেকে সহজ কোনো সরলরেখার সমীকরণ হতে পারে? এ দ্বারা গুণ করে দাও, 59 আর 26 কত, 79 আর 6 হলো 85, 85 সমান আসবে এ, মানে এ আর বি দুইটার মানই হচ্ছে 85। তাহলে আমাদের সমীকরণ হবে x/85 প্লাস y/85 এত ইকুয়ালস টু 1। সুতরাং x প্লাস y সমান হবে 85, মানে 85 দ্বারা গুণ করে দাও, পরে এক পক্ষে আনলে এটাই হবে আমাদের আনসার। আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না, বাট অবশ্যই এভাবে লিখবা না। লেখার ফরম্যাট হচ্ছে এই যে এই ম্যাথটার মতো, সুন্দর করে এক সরলরেখার সমীকরণ নাও, প্রশ্ন মতে শর্ত নিবা, পরে যে বিন্দুগামী সলভ করবা, পরে এভাবে মান বসাবা, এগুলো মেনশন করে দিতে হবে। তো এটা কিন্তু লেখার পদ্ধতিটা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারতে হবে, কারণ এতগুলা স্টেপ টিচার বুঝবেই না তুমি কি করছো। বুঝছি, ইজি ছিল কিন্তু ম্যাথটা, বাট কনসেপচুয়াল। এটা আর একটু মজা, দেখো এখানে বলছে কি, সমান সংখ্যা মানের অংশ ছেদ করে। বুঝো, সমান সংখ্যা মানের মানে সংখ্যাটা মিলতে পারে। ধরো এক্স অক্ষ থেকে +7 ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে -7, তাহলে কিন্তু সংখ্যা মান সমান হয়েছে। সংখ্যা মানটা কত, 7, বাট প্লাস একটা মাইনাস। তাহলে এখানে আগে যেমন এ আর বি সমান ছিল, এখন সরাসরি এ আর বি সমান না, বরং এ আর বি এর মডুলাস ভ্যালু সমান। বুঝছো, মানটা সমান, মানে এ সমান +-বি ধরতে হবে। কারা বুঝতে পারো, এ সমান +-বি, দুইটা প্রবাবল কেস, যে এক্স অক্ষে যদি 7 ছেদ করে, ওয়াই অক্ষে 7 ছেদ করতে পারে অথবা -7 ছেদ করতে পারে। কথাটা বুঝতেছি? তাহলে এখানেও আগের মতো সরলরেখার সমীকরণ ধরবাই, যে x/a প্লাস y/b এত ইকুয়ালস টু 1। বাট প্রশ্ন মতে এই জিনিসটা জাস্ট লিখতে হবে। প্রশ্ন মতে আমাদের এ আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, এ সমান +-বি, দুইটা কেস কিন্তু। তারপর আবার সেই ছেদবিন্দু, ধুর এই ছেদবিন্দুকে যে কেন দেয়, কষ্ট করে আবার সলভ করা লাগে। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় সলভ দেখাই, বুঝছো? সলভ না দেখালে নাম্বার কেটে দিবে। 7 13 আর হচ্ছে 87। ওকে, 5 -8 আর হচ্ছে -7। আচ্ছা, এবার ভদ্র ছেদবিন্দু আসছে 5 আর 4। বুঝছো, এবার ছেদবিন্দু আসছে 5 আর 4, ভালোই ভদ্র জিনিস আসছে। ঠিক আছে, আমরা তাহলে 5 আর 4 নিয়ে চলো বসাই দিই। আমরা তাহলে বলতে পারি 1 নং হতে আমরা কি পাইলাম, x/a
প্লাস ওয়াই বাই এটা হবে প্লাস মাইনাস এ, তাই না? বি এর জায়গায় আমি প্লাস মাইনাস এ বসাই দিলাম, এত সমান 1। মানে এ আর বি সমান, বাট ওয়াই এরটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এটা তুমি এক্সেট্রাতেও দিতে পারতে, একই কথা, যেটাটাতেই দাও ঘুরে ফিরে একই কথা। তাহলে বিন্দু বসাও, বিন্দু বসালে কি দাঁড়াবে বলো? 5 4, তাই না? তাহলে 5 বাই এ প্লাস মাইনাস 4 বাই এ এত ইকুয়ালস টু 1। এবার এ দ্বারা গুণ করে দাও, আমাদের সমীকরণের উভয় পক্ষে সিম্পলি এ দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়াবে? 5 প্লাস মাইনাস 4 এত ইজ ইকুয়ালস টু এ। সো এবার তোমার দুইটা সমীকরণ আসবে, একবার হলো প্লাস নিয়ে কি পাচ্ছি? 5 প্লাস 4 এটা হলো এ, মানে এর মান 9 চলে আসছে। এই আর যদি মাইনাস নাও, মাইনাস নিলে কি আসতেছে দেখো? এ ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এর একটা মান পাইলা 9, একটা হলো 1। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। একটা হলো 9, একটা হলো কত বলো? 1। তাহলে বি এর মান আবার কি হবে? এ কখন 9 আসছে বলো তো? যখন আমরা প্লাস নিয়ে কাজ করছি। মানে আমাদের দুইটা প্রবাবল কেস ছিল যে এ সমান হচ্ছে প্লাস মাইনাস বি, বাট আমরা যখন প্লাস নিয়ে কাজ করছি তখন এর মান 9 পাইছি, আর যখন মাইনাস নিয়ে কাজ করছি তখন এর মান 1 পাইছি। দ্যাট মিনস আমরা যখন এ ইকুয়ালস, ধরো আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়ালস টু যখন প্লাস বি, তখন হচ্ছে এর মান 9, দ্যাট মিনস বিও আসবে কত? 9। আর যখন এ ইকুয়ালস টু মাইনাস বি, দেখো দুইটা কেস কিন্তু, প্লাস বি মাইনাস বি, এ ইকুয়ালস টু যখন মাইনাস বি, তখন দেখো মাইনাসের বেলা আমাদের এর মান আসছে 1। তাহলে এ যদি 1 হয়, বি অবশ্যই কি হবে বলো আমাদের? -1। বলো বুঝতে পারি কিনা? বুঝতে পারি কিনা? এই ঠিক লিখছি কি? হ্যাঁ, সরি ঠিকই তো ছিল। এই যে 1 নিয়ে বসাও, তাহলে দেখো বি কত চলে আসবে? -1। তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়াবে বল? আমাদের সমীকরণ তো এই যে এইটা, এক্স বাই এ, তাহলে বসায় ফেলো এক্স বাই 9 প্লাস ওয়াই বাই 9 এত সমান 1। তাহলে 9 দিয়ে গুণ করে দিলে এক্স প্লাস ওয়াই এত ইজ ইকুয়ালস টু 9। আর এটা যদি করি এক্স বাই 1 লেখা না লেখা তো একই কথা, ওয়াই বাই -1 এত সমান 1। মানে বেসিক্যালি এটা বোঝাচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। এবং তুমি চাইলে কিন্তু চেক করে দেখতে পারো, জানো আমাদের যে শর্তগুলো দিছে, তুমি চাইলে ডেসমোসে নিয়ে বসাও, দেখবে এটা ফিল আপ করে, অথবা তুমি নিজেই চেক করো। দেখো এই দুইটা রেখাই এত বিন্দু দিয়ে কিন্তু অবশ্যই যায়, এবং ওরা এই শর্তটা পূরণ করে, ওদের কর্তৃতাংশ সমান, বাট একবার একটা পজিটিভ মিলে মানে প্লাস প্লাস, আরেকবার একটা প্লাস হলে আরেকটা মাইনাস। বুঝছি? তাহলে মিলায় দেখো, আমার 5 আর 4 যদি বসাই, 5,4 বিন্দুগামী, 5 আর 4 যোগ করো 9, সিদ্ধ কিন্তু করতেছে। এটাও আসো, 5 থেকে 4 চলে গেলে কত আসে? +1, সিদ্ধ কিন্তু করতেছে। এবার ইয়ে মিলাও, দেখো এটার কর্তৃতাংশ কত? 9 দিয়ে ভাগ করলে 9, যে আমরা তো দেখছিলাম 9, কর্তৃতাংশ সমান, বাট আরেকটা কর্তৃতাংশের সাংখ্যমানটা সমান, বাট একটা প্লাস হলে কিন্তু আরেকটা মাইনাসও হইতে পারে। তাহলে এইটা আই গেস বুঝতে পারার কথা, আগেরটার সাথে এটার পার্থক্য। আগেরটা ছিল জাস্ট আমাদের একদম এ আর বি হুবহু সমান, চিহ্ন সহ সমান, বাট এবার শুধু সাংখ্যমানটা সমান। আশা করি বুঝতে পারছো, এর পরের ম্যাথটা দেখো, এটা কিন্তু সহজ, নতুন কিছুই না, সেই একই টাইপের আমরা কতগুলো যে ম্যাথ করতেছি, এত বিন্দুগামী সরলরেখা এবং অক্ষদ্বয়ের সাথে। এবার বলা দেখো, প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করছে। তাহলে এটা যেহেতু আমাদের প্রথম চতুর্ভাগ বলাই আছে, আমরা চাইলে না একটু চিত্রটা এঁকে দেখতে পারি, যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কোত্থেকে আসলো। এটা কিন্তু আমাদের 9 10-এও ছিল স্থানাঙ্ক জ্যামিতিতে। আমরা যখন এই ফরম্যাটে সরলরেখাকে নেই, দেখো ও অক্ষদ্বয়ের সাথে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। খেয়াল করে দেখো, একটা অতিভুজ হিসেবে কাজ করে, আর এই অক্ষ দুইটা তো অলরেডি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে আছেই। তাহলে আলটিমেটলি দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যায় না? এটাই বলে দিছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা তো জানি যে আমাদের যে রেখাটা সেটা এখানে a, 0 বিন্দুতে ছেদ করে, এই, আর এইখানে হচ্ছে 0, b বিন্দুতে ছেদ করে। এই এ লিখে দিছি ভুল করে, 0, b বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে b, এটা হচ্ছে a। বলো তো এই সমকোণী ত্রিভুজটার এরিয়া তাহলে কি হওয়া উচিত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? দেখো ভূমি হচ্ছে a, উচ্চতা হলো b, তাহলে হাফ ইন্টু a ইন্টু b। তাহলে প্রশ্ন মতে তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিছে 8, মানে ab দিয়ে দিছে 16। এই ম্যাথ কিন্তু আমরা অলরেডি করছি, মনে করে দেখো, ab দেওয়া ছিল, এই ফরম্যাটের সমীকরণ আমরা একটু আগে নির্ণয় করলাম, ওইটাকেই দেখো একটু মানে মেকআপ করে কত কথার মাধ্যমে কত কিছু জানি বলে দিছে। আসলে দেখো গুণফল বলে দিছে আমাদের। আমরা তো রেখার ইকুয়েশন ধরতামই কি বলো, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি এত ইকুয়ালস টু 1। ও আবার ওই যে দেখো 1,4 বিন্দুগামী, তাহলে এখান থেকে প্রথম কাজ হবে কি, এ সমান 16/b, এটা রিপ্লেস করা, এটা ধরো 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার। পরে একে নিয়ে ওই মানগুলো বসায় দাও, একে বিন্দু বসাও 1,4, তাহলে আসবে কি 1/b প্লাস 4/b এত সমান 1। খেয়াল করো তো কি লেখা যায়, 1/a
প্লাস আমরা কি এখানে রিপ্লেসমেন্ট কিছু করতে পারি? দেখো 16/b আর এখানে আছে 4/b, এটাকে কি আমি এমন লিখতে পারি? দেখো তো 16/b সেটাকে 4 দ্বারা ভাগ করা। ভুল কিছু কিন্তু লিখি নাই। কেন লিখছি জানো? আমি চাইতেছি এই 16/bটারে নিয়ে আসতে, কারণ 16/b মানে কি বলতো? এ না, তার মানে উপরে আছে এ, এই যে উপরের বস্তুটা এটা পুরোটা কিন্তু এ, তাহলে বসানো যায় প্লাস a/4 এত ইকুয়ালস টু 1। বলে এটা আর কি সলভ করাবো? এই ম্যাথ কিন্তু একটু আগে আমিই করাইছি তোমাদের, সেম ম্যাথ, ab দেওয়া ছিল ওখান থেকে সলভ করছিলাম। তাহলে এখানে লসাগু আসে 4a, বা তুমি 4 দ্বারা গুণ করে দাও, 4 দ্বারা গুণ করলে আসবে 4 উপরে এই প্রথমটাতে, তারপরে এখানে 4 দ্বারা গুণ করলে আসবে a স্কয়ার, এই সমান ওই পক্ষে তো 4a আসেই, সব এক পাশে নিয়ে আসো, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা কি বর্গের সূত্র পড়ে গেল না? দেখো তো a মাইনাস 2 হোল স্কয়ারের সূত্র পড়লো না? খেয়াল করে দেখি একটু, 2ab, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a সমান দেখো 2 চলে আসবে। আর a যদি 2 হয় দেখো b কত আসবে? 16 আচ্ছা উল্টা দেখো, আমার যদি b বের করতে হয় b আসবে 16/a, কিন্তু এই যে অর্থাৎ 16/2 দ্যাট ইজ 8। তোমরা কি কেউ গেস করতে পারে এবার কেন একটাই আনসার আসলো? আগে না দ্বিঘাত সমীকরণ আমরা দুইটা আনসার পাইতাম, এখানে বর্গ হয়ে গেল, পূর্ণ বর্গ হয়ে গেল, সূত্র করে একটা আনসার পাইলাম। এনি গেস? আমি এটা লিখতে থাকি, তোমরা ভাবতে থাকো। তাহলে সমীকরণ হলো x/2 y/8 এত সমান 1, লসাগু 8, 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 4x প্লাস y সমান হবে 8, আমি মাইনাস 8 ইকুয়ালস টু 0 এভাবে লিখলাম। তুমি চাইলে মিলায় দেখতে পারো, এটাকে ওই ফরম্যাটে নাও, 8কে ওই পাশে নিবা, নিয়ে 8 দ্বারা ভাগ করবা, 2 আসবে, 8 আসবে, 8 আর 2 কর্তৃতাংশ, 8 দুগুণে 16, বাট হাফ আছে একটা, ক্ষেত্রফল 8, ওই দেখো 8 চলে আসছে। দেখো ওরা বলেই দিছিল আমার সরল রেখাটা প্রথম চতুর্ভাগে আছে, সরল রেখাটা প্রথম চতুর্ভাগে, তাহলে রেখা কয়টা পসিবল প্রথম চতুর্ভাগে? এভাবে একটাই। আরো যেগুলো আমরা পাই ওগুলো দেখো এরকম অন্য চতুর্ভাগে আছে, দেখো একটা চতুর্থতে থাকতে পারে, একটা তৃতীয়তে থাকতে পারে, একটা দ্বিতীয়তে থাকতে পারে, বাট আমাদেরটা আছে অনলি প্রথম চতুর্ভাগ। তো তোমার কনসেপ্ট যা বলে স্থানাঙ্ক জ্যামিতিতে ক্যালকুলেশনও কিন্তু তাই বলবে। বুঝছি, আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা এই টাইপের আকৃতির আমরা লাস্ট একটা ম্যাথ করি, এরপর নতুন একটা আকৃতি আমাদের শিখতে হবে। কি বলা হলো দেখো, এত এবং এত রেখা দুইটি 5,4 বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে এরা হলো 5,4 বিন্দুতে ছেদ করে। এতদিন কি হইতো দেখো, রেখা দেওয়া থাকতো, তাদের ছেদবিন্দু আমরা বের করতাম, বাট এবার রেখা দেওয়া, ছেদবিন্দু ওরা দিয়ে দিচ্ছে। কেন জানো? দেখো রেখার মধ্যেই আননোন আছে, রেখার মধ্যেই আননোন আছে। তাহলে আমাকে বলো, এই সরল রেখাটাও 5,4 দিয়ে যায়, এই সরল রেখাটাও 5,4 দিয়ে যায়, তাহলে ওরা দুইজনই ওই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে, এটা বলা যায় কিনা? অবশ্যই বলা যায়। এই টেকনিকটাই আমরা কাজে লাগাবো। আমি বলতে পারি যে 3x প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0, এত রেখাটি কত বিন্দু বলো? 5,4 বিন্দুগামী, 5,4 বিন্দু দিয়ে যায় বা 5,4 বিন্দুগামী, তাহলে অবশ্যই ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। মানে 3 ইন্টু বিন্দু বসাও 5 প্লাস বি ইন্টু 4 প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো বি এর মান চলে আসবে 15 প্লাস হচ্ছে 4b প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 15 ওই পাশে গেলে -16, তাহলে বি সমান হচ্ছে -16/4। কত সুন্দর করে আমরা বি এর মান সলভ করে ফেললাম। বি এর মান হচ্ছে -4। বলো বোঝা যায় কিনা? বি এর মান কিন্তু আমরা ইজিলি বের করে ফেললাম। একইভাবে জাস্ট দ্বিতীয় সমীকরণটাও ব্যবহার করো। অনেকেই এটা চিন্তা করতে পারে না যে একটা বিন্দু দুইটা রেখাকেই সিদ্ধ করতেছে। হ্যাঁ, ওদের ছেদবিন্দু এটা, ওরা দুইজনই ওই বিন্দুটা দিয়ে যায়, বিন্দুগামী। তাহলে বলবো কি, আবার এখানে একটু লিখে নিতে পারো, আবার ax প্লাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 1 এত ইকুয়ালস টু 0, রেখাটিও বা রেখাটি 5,4 বিন্দুগামী, 5,4 বিন্দুগামী। তাহলে কি লেখা যায় বলো? 5 যদি বসায় দাও, সুতরাং 5 ইন্টু a প্লাস 6 ইন্টু 4 প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো 4 6 24 আর একে 25, ওই পাশে গেলে -25, তাহলে a সমান -25/5, সবই নেগেটিভ আসলো। তাহলে এর মান আসলো কিন্তু -5। তাহলে আমরা a আর b কিন্তু সলভ করে ফেলতে পারছি। আমাদের প্রশ্নে চাইছে কি, চলো আমরা কিন্তু এখনো প্রশ্ন জানি না। ওকে, আমাদের বলছে a ও b এর মান নির্ণয় করো। হ্যাঁ, করে ফেলছি, কোনো সমস্যা নেই। প্রথম রেখাটি, আচ্ছা প্রথম ইকুয়েশন, x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের a বিন্দু বের করতে গেলে কিন্তু প্রথম রেখা লাগবে। প্রথম রেখাটা তাহলে কি ছিল বলো? প্রথম রেখাটা কিন্তু 3x প্লাস by, b কত? -4, তাহলে বলা উচিত 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই রেখাটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা a।
তাহলে আমাদের এ বিন্দু যদি লাগে ও এক্স অক্ষকে কোথায় ছেদ করে সেটা বের করতে হবে। আবার দ্বিতীয় রেখাটা কি হবে বলো, এই যে -5 আছে, তাহলে -5a প্লাস হচ্ছে 6y প্লাস 1 = 0। এই দ্বিতীয় রেখা আবার ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, খেয়াল করছো? মানে এবার দুইটা রেখারই ছেদবিন্দু লাগবে, একটা এক্স অক্ষের একটা ওয়াই অক্ষের। তাহলে ছেদক আকৃতিটাকে নিয়ে যাই, কি করব, এখান থেকে ধ্রুবক পদকে আগে অপর পক্ষে নিতে হয়, এত সমান কি -1, বাট অপর পক্ষে তো +1 আনতে হয়, তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করে দাও, -3x প্লাস 4y সমান হচ্ছে +1। তাহলে ছেদক আকৃতিটা কি হবে বলো, x বাই -1/3 না, প্লাস y বাই 1/4 না, আমাদের তো নিচে নিয়ে লিখতে হয়, বুঝো নাই? এত = 1, বলো তো লেখা যায় কিনা? ইকুয়ালের দাগ দুইটা মাইনাসের মতো হয়ে গেছে, দাঁড়াও। তাইলে এটাকে আমরা বলতে পারি যে প্রথম সমীকরণটার ছেদক আকৃতিতে প্রকাশ। তুমি দ্বিতীয় সমীকরণটাকে এভাবে প্রকাশ করতে পারো। এটা কি হয়েছে, 5a লিখছি কেন, 5x না, হ্যাঁ এখানে হবে -5x প্লাস 6y, ছেদক আকৃতি নিতে হলে ধ্রুবক ওই পাশে, বাট +1 আনতে হয়, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, 5x মাইনাস 6y সমান +1। তাহলে ছেদকগুলা কত, x এর নিচে মনে মনে 1/5 আছে, y এর নিচে মনে মনে -1/6 আছে, এত সমান 1। এটা হইল দ্বিতীয় রেখাটা। এখন দেখো দুইজনের কিন্তু সব চায় না, একজনের চাইছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে শুরুরটার হইলো এইটা লাগবে, এই যে, আর পরেরটার হইলো এইটা লাগবে। তাহলে বলো তো এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি কিনা? এ বিন্দু তো এক্স অক্ষকে ছেদ করে, তাহলে সেটা -1/3 কমা হচ্ছে 0। অনেকেই বি বিন্দু এটারটা নিয়ে নেবে না, ওটা অন্য আরেকটা রেখার, কার, এই যে ওর। তাহলে বি বিন্দু কি হবে, বি বিন্দু হবে 0, -1/6। বলো বিন্দু দুইটা ডিকোড করতে পারলাম কিনা? কত বিশাল ম্যাথ দিয়েছে দেখছো, এগুলো হলো সিকিউতে আসে, এগুলো কিন্তু সিকিউতে আসে, স্টেপ বাই স্টেপ সলভ করতে পারতেছি কিনা। ওকে, দেন বললো তাহলে এ বি এর ইকুয়েশন বের করো। দেখো দুইটা বিন্দু দেওয়া, বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বলো তো মনে আছে কিনা এই ফর্মুলা? জাস্ট এরপরে এখানে এই ফর্মুলা ব্যবহার করে সমীকরণ নির্ণয় করে দিবা, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে এই ক্ষুদ্র কাজটা আমি আশা করি তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি। অবশ্যই নিজেদের নোটে সলভ করে উঠাবা, কিন্তু এই পার্টটুকু সলভ করতে পারবো না, বলো তো এই পার্টটুকু সলভ করতে পারবো না। জাস্ট কি করতে হবে, আমার দুইটা বিন্দু জানা আছে, সেই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলবো। আশা করি কারো এটাতে প্রবলেম হওয়ার কথা না, আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। আমরা চলো এখন নতুন একটা সরলরেখার আকৃতি দেখব, নতুন একটা সরলরেখার আকৃতি দেখব। এটা কিরকম দেখো, অনেকটা এই ছেদক আকৃতিরই ফিল পাবা, এটা থেকেই ডিরাইভড হয়ে অ্যাকচুয়ালি আসছে। সো আমরা এখন আর সূত্রের ডিরাইভেশনে যাব না, আমরা সরাসরি আকৃতিটা দেখব। খেয়াল করো, ধরো এটাই হচ্ছে আমাদের সরলরেখাটা। আমরা কি করতেছি, মূল বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বের করতে চাই। ধরো মূল বিন্দু থেকে এই সরলরেখাটা মোটামুটি এই দূরত্বে আছে, এই যে, এবং এই যে লম্বটা আমরা টানলাম, লম্বটার দৈর্ঘ্য ধরো হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। বুঝো, সরল রেখাটা না, কিন্তু সরল রেখাটার উপর আমরা মূল বিন্দু থেকে যে লম্ব টানছি, সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। তাহলে আমাদের এই যে সরল রেখা, তার ইকুয়েশন হয় হচ্ছে এরকম, x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা এত = p। কোনটার পরিচয় কি খুব ভালো মতো মাথায় রাখতে হবে, বুঝছো? কোনটার পরিচয় কি খুব ভালো মতো আয়ত্ত করে রাখতে হবে। তাহলে আমি একটু বলে দেই যে এখানে p হচ্ছে, p কি, আমাদের মূল বিন্দু থেকে, মূল বিন্দু হতে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে p কিন্তু সর্বদা ধনাত্মক, এটা মাথায় রেখো। সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা কিন্তু সর্বদা ধনাত্মক। একটু আমি সাইডে লিখে দিই ব্র্যাকেটে, অনেকে এটা মিস্টেক করে ম্যাথ করতে গিয়ে এটা প্লাস মাইনাস নিয়ে ফেলে। না, p অলওয়েজ ধনাত্মক, কারণ কি, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তোমার সরলরেখা এই পাশে থাকুক, তাও p এর মানটা কিন্তু পজিটিভ, বুঝছি? সরলরেখা এদিকে আপ ডাউন করলে এই যে আলফাটা চেঞ্জ হবে। তাহলে আলফা কি, এই যে মূল বিন্দু থেকে তুমি সরলরেখার উপর লম্ব টানলা, সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। তাহলে আবার চলো আমাদের ম্যাজিক্যাল জিনিসটাকে নিয়ে আসি। হইল না তো ম্যাজিকটা, এই এবার মেবি হইছে। এই যে মূল বিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, অঙ্কিত লম্ব, এটাকে একবারে শর্টকাটে লিখি, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে,
পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ, এটা কিন্তু সরল রেখার ঢাল জাতীয় কিছু না, ভুল করো না, অনেকেই সরল রেখার ঢাল এর সাথে এটাকে গুলায় ফেলে। এটা হলো ডিফারেন্ট একটা রেখা যেটা হচ্ছে ওই সরলরেখার উপর লম্ব এবং এটা মূল বিন্দু থেকে আসতেছে, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করতেছে। এবং সরলরেখা যদি এদিকে আসে, দেখো এই লম্বটা কিন্তু তখন এদিকে আসবে, তখন এই কোণটা স্থূল কোণও হইতে পারে। বুঝছো? আশা করি বুঝতে পারার কথা। তাহলে চলো আমরা এই রিলেটেড একটা প্রবলেম করে ফেলি, নাহলে আকৃতিটা দেখে আসলে বোঝা যায় না। দেখো কি বলছে, মূল বিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 একক এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তুমি কি গেস করতে পারো সেটআপটা কিরকম? দেখো তোমাকে আগে সরলরেখার সেটআপটা আমি দেখায় ফেলি, তাহলে অনেক কিছুই তোমার কাছে বোধগম্য হবে। সরলরেখাটা অলমোস্ট এইভাবে অবস্থান করতেছে, দেখো মোটামুটি এইভাবে অবস্থান করতেছে এই, এবং মূল বিন্দু থেকে ওর উপর আমরা যে লম্বটা টানছি না, সেই লম্বটা হচ্ছে এই যে এইটা। বুঝছো? এই লম্বটার দৈর্ঘ্য বলে দিছে হচ্ছে 5, বাট এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে লিখে নিবা, আমরা জানি যে, বা মনে লিখবা যে ধরি সরলরেখাটির সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, চিত্রটা দিয়ে দিবা সাথে, সমান হচ্ছে পি। তাহলে ইজিলি তো বসায় দেওয়া যায়, ভাই এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, মানে সব দেওয়া আছে, এক্স কজ 120 প্লাস ওয়াই সাইন 120 ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্যটা কত 5। একটু ক্যালকুলেট করো কি আসবে, এটা আসবে -½ তাহলে -x/2 প্লাস এটা আসবে √3y/2 সমান হচ্ছে 5। তুমি একটু সুন্দর করার জন্য -2 দ্বারা গুণ করে দাও, x এর আগে প্লাস আনার জন্য। -2 দ্বারা গুণ করলে দেখো আসবে কি, 2টা কেটে যাবে, শুধু x, 2টা কেটে যাবে, বাট মাইনাসের জন্য -√3y সমান ওই পক্ষে -10 কিন্তু 5 দুগুণে, চাইলে এক পক্ষে এনে লিখতে পারো এই যে √3y প্লাস 10, এটা সমান হচ্ছে 0। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সরল রেখা। বলো বুঝতে পারলাম কি? আমি কিভাবে বুঝলাম এটা দ্বিতীয় চতুর্ভাগেই হবে? কারণ দেখো অ্যাঙ্গেলটা 120, যদি আরো বেশি হইতো তৃতীয়তে আসতো, এই যে এরকম হইতো রেখা, এরপর আরো বেশি হলে চতুর্থতেও কিন্তু আসতে পারতো। বোঝা গেল কিনা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অনেকের এখানে একটা ডাউট হয়, দেখো সরল রেখা কি শুধু দ্বিতীয় চতুর্ভাগে আছে? না, ও প্রথমেও আছে, দ্বিতীয় আছে, তৃতীয়তে আছে, ও হয়তো এই চতুর্থতে নাই, তাই না? আমরা হলো ওই যে বললাম দ্বিতীয় চতুর্ভাগ, দ্যাট মিনস ও যখন অক্ষদ্বয়কে ছেদ করতেছে, কর্তন করতেছে, ওই অবস্থাটা কোন পাশ থেকে, সেটা দ্বিতীয় চতুর্ভাগ থেকে। কথাটা বুঝছি? আশা করি বুঝছো। দেখো সেটআপটা কত ইজি, কঠিন কিছু কিন্তু না। সো ক্লিয়ার থাকতে হবে জাস্ট কনসেপ্টটা, তাহলেই দেখবা আর কোনো ঝামেলা হবে না, তাহলে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি। আমাদের পরের ম্যাথটা দেখো কি বলা হয়েছে, একটি সরল রেখা স্থানাঙ্ক অক্ষ দুইটি থেকে সমমানের অংশ ছেদ করে, এটা একটু আগে আমরা দেখতেছিলাম, সমমানের অংশ আবার আচ্ছা ছেদ করলো। মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত যে লম্ব সেটা হচ্ছে 4 একক। বুঝছো? এবার দেখো শুধু মান বলছে, কিন্তু চিহ্ন সমান বলে নেই, বলছে মানটা হচ্ছে সেম। ওকে, এবং মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 4। তাহলে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব দেওয়া, তাহলে অবশ্যই ওই সেটআপের কথা চিন্তা করতে হবে। ধরো আমি না হয় তোমাকে টাইপ ভিত্তিক পড়াচ্ছি, পরীক্ষাকে বলে দিবে এটা এই টাইপের সরলরেখার সমীকরণ, বলে তো দিবে না। সো নিজের যেন দেখে বুঝতে পারি, তাহলে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি দুই রকম হতে পারে, এখানে দুইটা কেস আসবে। বুঝছো? দুইটা কেস আসবে। কিরকম, আমি আগে ইয়েটা নিয়ে নিই, এই ধরো আমাদের চতুর্ভাগগুলো আমি নিলাম। একটা আসবে হলো দেখো ফর এক্সাম্পল এই রকম সমমানের অংশ, আরেকটা আসতে পারে ধরো এই রকম। দুইটা কেসই কিন্তু এখানে চাইলে প্রবাবল। মোটামুটি এই প্যারালাল আঁকার চেষ্টা করতেছি আর কি, এটা বুঝো নাই? তোমরা আপাতত চিত্রের কথা চিন্তা করো না, ধরো চিত্র একটা র্যান্ডমলি কিছু আঁকছি, তোমরা এগুলো করতে করতে ম্যাচিউর হয়ে যাবে আর কি। এই ধরো আমাদের লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই দিক থেকেও যে লম্বটা সেটা আমাদেরকে দিয়ে দিছে। এই আমাদের শুধু বলছে সমমান, এই মান কিন্তু সাংখ্যমান না, বুঝো? এই মান দ্বারা বুঝাচ্ছি, ধরো একটা 5 হইলে আরেকটা 5, একটা 6 হইলে আরেকটা -6, মানে মাইনাস হইলে মাইনাস, প্লাস হইলে প্লাস, একদম একদম ইকুয়াল। বুঝছি? তার মানে এরকম হইলে কিন্তু এমনও হইতে পারে 5 5 সমান, অথবা -5 -5 সমান। কথাটা বুঝছি? এই কারণে দেখো সরলরেখাটা কিভাবে আঁকছি, একটা আঁকছি হলো প্রথম চতুর্ভাগে, দেখো প্রথমে, কারণ কি এটাও প্লাস এটাও প্লাস, আরেকটা আঁকছি হলো তৃতীয় চতুর্ভাগে, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। সাংখ্যমান বললে কিন্তু আবার হয়ে যেত যে কোনো একটা চতুর্ভাগ আর কি। ঠিক আছে, তাহলে সাংখ্যমান হইলে আবার সবগুলাই আসতো, কারণ সাংখ্যমান মানে কি, যে শুধু 4 আর -4 সেটাও মিলে গেছে।
তাই না? তখন অনেকগুলো চলে আসতো, এটা বাদ দাও। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি দেখো এই যে লম্বের দৈর্ঘ্য সেটা আমাদেরকে বলে দিছে 4 একক, এই যে লম্বের দৈর্ঘ্য এটাও আমাদেরকে বলে দিছে হচ্ছে 4 একক। আর আমাদের তো সমস্যা ভাই, আমরা এই অ্যাঙ্গেলটা জানি না, অ্যাঙ্গেলটা কিভাবে জানবো? খেয়াল করো, তুমি কিন্তু জানো যে এইটা যদি এ হয় এটাও এ, রাইট? এখন এখানে দেখো তো ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে কিনা, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী, বুঝতে পারি এই ত্রিভুজটা সমকোণী। তাহলে একটা সমকোণী ত্রিভুজে যখন এরকম দুইটা বাহু সমান থাকে, এটা হলো পুরোটার কথা বলতেছি, এরকম দুইটা বাহু সমান থাকে অবশ্যই এটা 45 এটা 45। আমার কথাটা কি বুঝতে পারি কিনা? আবার খেয়াল করো, বড় যে সমকোণী ত্রিভুজ সেখানে দুইটা বাহু পরস্পর সমান, তাহলে এইটা 45 এটা 45। ধরো লম্ব আর ভূমি সমান, মানে ট্যান থিটার ভ্যালু বের করো, লম্ব বাই ভূমি 1 আসবে রেশিওটা, আর 1 মানে কি 45 ডিগ্রি, বুঝতে পারি? তাহলে আমাদের প্রথম কাজ হবে এভাবে লেখা, আমরা একটু চিহ্নিতকরণ করি, চলো। এটা হলো ও, এটা হলো এ, এটা হলো বি। আমরা যে কোনো এক পাশ নিয়ে কাজ করবো, অপর পাশ তো এমনিতেই পারতেছি, অপর পাশ এমনিতেই পারতেছি। আমরা এরকম লিখবো যে ও এ বি, ত্রিভুজ ও এ বি হতে আমাদের যেহেতু ও এ আর ও বি সমান, সুতরাং আমাদের কোন এ ও এ বি বা ও বি এ, কোন ও বি এ অথবা কোন ও এ বি, এদের প্রত্যেকের মানই কিন্তু 45 ডিগ্রি। অ্যান্ড এরা যদি 45 হয়ে যায়, এরা যদি 45 হয়, কোন কালারটা নিলে হাইলাইট হবে বলো তো? এটা, তাই না? এই যে এটা হলো 45, কি বলছে এটাকে? 45। একইভাবে এটাকেও কি বলছি বলো? 45। তাহলে এবার পিচ্চি সমকোণী ত্রিভুজটায় আসো, এটাও তো একটা পিচ্চি সমকোণী ত্রিভুজ, সেখানে এটা তো 90 ডিগ্রি, এটা 45 বলে এটাও তো 45, বুঝছো? এটাও 45। তাহলে কি বুঝে গেলাম? আমাদের যে লম্বটা সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এই পাশেরটা হয়তো তুমি জানো না, বাট অ্যাটলিস্ট এতটুকু তো শিওর যে এখানেও এই অ্যাঙ্গেলগুলো সমান। 45 মানে কি একদম মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই সব সমান দেখে এইখানেও 45 45, এটাও 45 45, বুঝতেছি? তাহলে এই লম্বটা দেখো কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, 180 225, কিন্তু এই পাশের রেখার জন্য এই পাশের রেখাটা পুরো 225 ডিগ্রি কোণ তৈরি করতেছে ওর যে লম্ব সেটা। তাহলে আমাদের প্রবাবল কেস কিন্তু দুইটা, একটা হলো আমরা আগে সমীকরণটা ধরে নিব, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এত ইজ ইকুয়ালস টু পি। একবার আমরা বসাবো এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45, সেটা সমান লম্বের দৈর্ঘ্য তো 4 বলাই ছিল, এই। তাহলে আসবে কি বলো, এক্স বাই √2 প্লাস ওয়াই বাই √2 এত সমান 4। তুমি চাইলে √2 দ্বারা গুণ করতে পারো, তাহলে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই এত সমান হচ্ছে 4√2। অর এইখানে কি হবে, এক্স কস 225 প্লাস ওয়াই সাইন 225 এটা সমান হচ্ছে পি, পি তো 4, লম্বের দৈর্ঘ্য তো সেম। তাহলে এটা আসবে এক্স বাই -√2 প্লাস ওয়াই বাই -√2 এত সমান 4। যদি তুমি 4 দিয়ে এবং মাইনাস দিয়ে গুণ করে দাও -4 দ্বারা, তাহলে এক্স প্লাস ওয়াই এত সমান -4√2। সো এখানে কিন্তু প্রবাবল আনসার এরকম দুইটা আসতেছে। আশা করি বুঝতে পারার কথা, দেখছো? তার মানে মেইন কাজটাই ছিল, এখানে অ্যাঙ্গেল তোমাকে বলে দেয় নাই, বাট সমমানের অংশ ছেদ করলে ওই লম্বটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করে, বুঝছো? আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। এই পার্টটা নিয়ে বদার্ড হয় না, তুমি জাস্ট এই পার্টটাকে সলভ করো, এটার মধ্যে আরেকটা আনসার আসতেছে। আশা করি বুঝছো। ওকে, ঠিক আছে। আর অনেকে ভাবে ভাইয়া পি এর মান কি এখানে প্লাস মাইনাস হলো, এই কারণে দুইটা আসছে? পি এর মান না, কিন্তু অ্যাঙ্গেলটার কারণে। দেখো অ্যাঙ্গেল একবার 225 একবার হচ্ছে 45, পি কিন্তু ধনাত্মক, এটাও 4 এটাও +4, এই অ্যাঙ্গেলটার কারণে আসলে চিহ্নটা চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পারার কথা। আমরা চলো পরের ম্যাথগুলোর দিকে অগ্রসর হই। এটাই বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু দিয়ে দিছে, তুমি ঢাল জেনে গেছো। ওকে, এবং মূল বিন্দু থেকে দূরত্ব দেখো 4 একক। না, আমরা এখন যেই ফরম্যাটের ম্যাথগুলো করতেছি এইখানে অলওয়েজ মনে রাখতে হবে মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের কথা বলছে মানেই আমার সরলরেখাটা এই আকারে ধরতে হবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এছাড়া অন্যান্য আরও শর্ত দিয়ে দিবে, কারণ তোমার এখানে তো অজানা রাশি দুইটা, আলফা আর হচ্ছে পি। ধরো আগে যখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 ছিল, তখন অজানা ভ্যারিয়েবল কয়টা ছিল, এ আর বি। এখন কিন্তু আলফা আর পি, সো দুইটা শর্ত লাগবে। একটা দেখো এই যে পি দিয়ে দিছে দূরত্বটা 4, আর আরেকটা শর্তের জন্যই কোনো না কোনোভাবে
এইটা দিছে, কারণ এটার মাধ্যমে ওই শর্তটা বের হয়ে আসবে। বুঝতেছি? তাহলে আমি যদি একটু ওই ফরম্যাটে আমরা রেখাটাকে একটু ড্র করি, দেখো আমরা কিন্তু বুঝে গেছি আমাদের সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণে আছে, 60 ডিগ্রিতে আছে। তো তুমি আমাকে বলো কোনটা প্রবাবল অপশন। আমি এখানে 4টা রেখা আঁকবো, কোনটা কোনটা হতে পারে তুমি জাস্ট এটা গেস করো। আমি ধরো এখানে র্যান্ডমলি 4 ধরনের সরল রেখা আঁকতেছি, তুমি জাস্ট বলবা কোনটা কোনটা হতে পারে। খেয়াল করে দেখো, এই যে রেখাটা, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে, এটা আগেই বাদ। দেখো এই রেখাটা সূক্ষ্মকোণ তৈরি করতেছে, ঠিক আছে। এরপরে আমাদের এই রেখা ও কিন্তু স্থূলকোণ করতেছে, ও বাদ। কিন্তু এই যে রেখা তার কোণটা কিন্তু সূক্ষ্মকোণ। খেয়াল করে দেখো, আমি যদি হাইলাইটার দিয়ে দেখাই, হাইলাইটার দিয়ে দেখালে এই দেখো এটাও সূক্ষ্মকোণ, এটাও হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই দুইটা রেখা কিন্তু আসা পসিবল। সো এবং এই দুইজন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 4 একক দূরত্বে আছে। সো আমি যদি একটু প্যারালাল করে আঁকতে চাই, একা তো টাফ, মোটামুটি মনে হচ্ছে যে দুইজন এখন 4 একক দূরত্বে আছে। তাহলে মূল বিন্দু থেকে এই রেখারও যে লম্ব দূরত্ব সেটাও 4, এবং মূল বিন্দু থেকে এই রেখারও যে লম্ব দূরত্ব সেটাও কিন্তু 4, এটা আমাদেরকে বলা আছে আর কি। তাহলে আমরা বলে দিতে পারি এই যে লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 4 একক। এখন আমাদের তো আলফা লাগবে, মানে এই যে অঙ্কিত লম্ব সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে এটা কিন্তু আমাদের লাগবে। সেটা কিভাবে বের করব বলো? দেখো আমি এটা জানি ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটা যদি 60 হয় বলো তো এই ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে? বিপ্রতীপ কোণ, এটাও অবশ্যই 60 ডিগ্রি হবে। এখন এখানে তো একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে আছে, খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি 60 হয় এই অ্যাঙ্গেলটাকে অবশ্যই 30 হতে হবে, কারণ এটা দেখো আমাদের 90 ডিগ্রি না। তার মানে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা এটা কিন্তু অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, আমরা এটা বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30। ইভেন এটা যদি 30 হয়, দেখো আরেকটা বিপ্রতীপ কোণ কিন্তু এখানে চলে আসছে কি? এটাও কিন্তু 30 হবে। এটা যদি 30 হয় এটাও কিন্তু 30 হবে। তুমি যদি নাও বুঝতে পারো, খেয়াল করো এটা কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, সেই কোণটা কিন্তু 60। তাহলে আমরা এটাকে বেগুনি দিয়েই দিই, আমরা বেগুনি কালার দিছি হচ্ছে 60 ডিগ্রিকে, এটাকে দেই হচ্ছে এই যে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয় এটা তো ভাই 90, এটা 90 হলে এই অ্যাঙ্গেলটা এই যে সরি বিপ্রতীপ ওইটা আসতো না, এই পাশেরটা আসতো, আমার ভুল হয়েছে, এইটা 30। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটাকেও কিন্তু বলতে পারি 60। বলতে পারো যে ভাই এগুলো কি করতেছেন, এত অ্যাঙ্গেল নিয়ে আমরা করবো কি? আমাদের তো লাগবে এই যে অঙ্কিত লম্ব সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে। খেয়াল করো ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করে। কেন? 90 7 আর 60 কত হইলো? 150। আর এই লম্বটা কত ডিগ্রি কোণ তৈরি করে বলো তো? এই লম্বটা কিন্তু 330 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? টোটালটা 360, এদিকে 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 330। তাহলে আমাদের দুইটা সরল রেখার একটা আলফা আসবে 330, আরেকটা আসবে হচ্ছে 150। এটাই জাস্ট চিত্র থেকে বুঝতে হইতো। কথাটা বুঝতে পারছিস? তো তোমরা চিত্রের ওই এক্সপ্লেনেশন আগের ম্যাথটার মতো করে একটু লিখে নিতে পারো। আমি আর লিখতেছি না, আমরা সরলরেখাটার সমীকরণ ধরে নিব এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটা কেন ধরছি? আমরা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব জানি সরলরেখার, এটা দেখলেই এই ফরম্যাটটা ধরে ফেলতে হবে। দেন আমাদের দুইটা ইকুয়েশন, একটা হলো আলফা 150 ডিগ্রি, সেক্ষেত্রে হবে কি বলো? এক্স কজ 150 প্লাস ওয়াই সাইন 150 সমান লম্ব দূরত্বটা তো 4। তাহলে ভ্যালু কি বসবে আমাদের? 150 ডিগ্রির কজের ভ্যালু হচ্ছে -√3/2x, এটা হবে প্লাস হাফ অফ ওয়াই, এত সমান 4। তুমি চাইলে -2 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে √3x মাইনাস ওয়াই সমান হচ্ছে -8। এটা হলো আমাদের একটা কাঙ্ক্ষিত সমীকরণ। দেখো এটা কিন্তু বোঝা যায়, তুমি যদি একটু খেয়াল করো এটা কিন্তু বোঝা যায়। তুমি যদি -8 দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষে, তাহলে এখানে 1 আসবে, তাহলে এক্স আর ওয়াই অক্ষের কর্তৃতাংশ পাবা। -8 দ্বারা ভাগ করলে দেখো এক্স এর যে কর্তৃতাংশ সেটা নেগেটিভ, ওয়াই এরটা পজিটিভ। তাকায় দেখো এই সরলরেখা কিন্তু তাই হয়েছে, এক্স এরটা নেগেটিভ, ওয়াই এরটা পজিটিভ। আমাদের ধরা কিন্তু ঠিক আছে। সে একইভাবে আরেকটা হচ্ছে আলফার ভ্যালু 330, ওইটাও নিয়ে বসায় দিবা, বুঝছো? ওইটাও নিয়ে বসায় জাস্ট এটা সলভ করে ফেলে, এই পার্টটা আমি করে দিচ্ছি না, এক্স কস 330 প্লাস ওয়াই সাইন 330 এত সমান হচ্ছে 4। সো এই ম্যাথগুলোতে যতগুলো প্রবাবল কেস হইতে পারে প্রত্যেকটাই কিন্তু করতে পারতে হবে, অনেকে জাস্ট একটা করে চলে যাবে। সো এই দুইটা সরলরেখাই যে হতে পারে এটা গেস করতে পারতে হবে। চিত্রগুলো না তুমি আস্তে আস্তে করতে করতে বুঝে যাবে, আপাতত ম্যাথমেটিক্যালি যাও, তাহলেই তো হচ্ছে। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা চলো পরেরটাই যাই। কি বলে এটা দেখো কতবার আসছে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ত্রিভুজ তৈরি করছে, ক্ষেত্রফল বিশিষ্ট। ওকে, দেন আরো কি বলা? এবং মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে।
দেখো এবার কিন্তু কোনো ধরনের কনফিউশন নাই। কেন? এবার রেখা একটাই পসিবল, কারণ ওই লম্বটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমার সরল রেখাটা এরকম মাস্ট হবে, না হলে কি আমার যে অঙ্কিত লম্ব সেটা কোনোভাবে এই ধনাত্মক দিকের সাথে 45 করতে পারতো? কোনোভাবেই কিন্তু পারতো না। দ্যাট মিনস আমাদের বলে দিছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি কোনোভাবে পি জেনে যাই তাহলেই তো কাজ হয়ে যায়। এই যে এটা হলো পি, আমাদের সমীকরণটা আমরা কি ধরে নিব? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এত ইজ ইকুয়ালস টু পি। আমরা এবার আলফা জানি 45 ডিগ্রি, কস 45 এর ভ্যালু হচ্ছে √2, মানে এক্স বাই √2 প্লাস ওয়াই বাই √2 এত সমান পি। ঝামেলা লেগে গেছে, আমরা পিটা জানি না। পিটা কিভাবে পাবো খেয়াল করে দেখো, আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি আসতেছে? হাফ ইন্টু এ ইন্টু বি। সেই ক্ষেত্রফলটাই কত বলো? 8 বর্গ একক। তার মানে এ বি এর ভ্যালু প্রকৃতপক্ষে হচ্ছে 16। এখন এ বি এর সাথে কি পি এর কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। একটু খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা যদি 45 হয়, ইভেন আমরা এর আগে একটা ম্যাথ করছিলাম মনে করে দেখো, তখন বলা ছিল এই দুইটা হচ্ছে সমান, সেখান থেকে আমরা বের করে আনছিলাম অ্যাঙ্গেলটা 45। এবার কি করব? 45 থেকে যাব যে এই দুইটা অ্যাকচুয়ালি সমান বের হবে। বুঝছো? দেখো এটা 45 হইলে এটাও 45, আবার এটা 45 হইলে এটাও 45। তাহলে একটা সমকোণী ত্রিভুজে দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বাকি দুই বাহু সমান, তাই না? বুঝে দেখো, এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, তুমি ট্যান থিটা বের করে দেখো 1 আসবে। মানে কি? লম্ব আর ভূমি সমান, মানে এই যে লম্ব এই যে ভূমিটা কিন্তু সমান। তার মানে আমরা লিখতে পারি এ আর বি হচ্ছে একই, এ আর বি হচ্ছে সমান। তার মানে আমরা এই জায়গায় বসাতে পারি, দেখো কি, এ ইন্টু এ সমান হচ্ছে 16। তাহলে এ স্কোয়ার সমান যদি 16 হয়, এ এর ভ্যালু সিম্পলি চলে আসবে 4। তাহলে দেখো তোমার এই ফরম্যাট না করলেও কিন্তু হচ্ছে, তুমি এই কর্তৃতাংশের ফরম্যাটে জানো x/4 প্লাস y/4 সেটা ইকুয়ালস টু 1, কারণ ওই দুইটা যে 4 তুমি তো জেনেই গেছো। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এটাই কিন্তু সমীকরণ। বাট ধরো তুমি চাও যে না ভাই আমি পিটা বের করে করতে চাই, তখন তুমি কি করতে পারো বলো? পি বের করে করতে চাইলে তুমি কাজটা করতে পারো কি, যে ভাইয়া এটা যদি এ হয় এটাও অবশ্যই এ হবে, কারণ 45 ডিগ্রি। খেয়াল করো এই অ্যাঙ্গেল কত? 45 না? তাহলে এটা এ হলে এটাও কি হবে? এ হবে। তাইলে আমি যদি এই ছোট্ট সমকোণী ত্রিভুজটার কথা বলি, এই যে এই পিচ্চি সমকোণী ত্রিভুজ, সেখানে বলো তো লম্ব ভূমি এর মধ্যে সম্পর্ক লেখো, পিথাগোরাসের উপপাদ্য। কি লেখা যাবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লম্ব প্লাস ভূমি দুইটার হোল স্কোয়ার, সরি স্কোয়ার স্কোয়ার, সমান কি আসবে? পি স্কোয়ার। অতিভুজটা এই ভুল লিখছি তো, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু অতিভুজ কোনটা আসতেছে? ভালো মতো একটু দেখি দাঁড়াও। এটা হচ্ছে পি, আমাদের 90 ডিগ্রি তো এটা লম্ব। তাহলে এটা এ হলে এটা কি এ হবে? আমার কিন্তু ভুল লেখা হয়েছে, খেয়াল করছো? আমি কিন্তু ভুল লিখছি, এভাবে লেখা যাবে না। তুমি দরকার হলে ইয়ে নাও, ট্যানের সূত্র নিবা নাকি সাইনের সূত্র নিবা? সাইনের সূত্র নিতে পারো। দেখো ভাইয়া ভুল করে ফেলছিলাম কিন্তু, খেয়াল করো এই হলো সমকোণী ত্রিভুজ, লম্ব হচ্ছে এইটা, তাহলে অতিভুজ তো আসে এইটা, তাই না? তাহলে অতিভুজ আর লম্ব, তাহলে আমরা বেসিক্যালি সাইনের সূত্র নিতে পারি। সাইনের সূত্র নিয়ে লিখতে পারি, ধরো সাইন 45 সমান কি আসবে? লম্ব বাই অতিভুজ, লম্বটা পি, অতিভুজ হচ্ছে এ, তাহলে পি সমান আসবে এ ইন্টু সাইন 45, যেটা হচ্ছে 1/√2। তাহলে পি এর মান হইল a/√2, জাস্ট এটা বসায় দাও। তাহলে x/√2 প্লাস y/√2 এত সমান হচ্ছে a ডিভাইডেড বাই √2। তাহলে আসবে কি? x প্লাস ওয়াই সমান হচ্ছে a, সব √2 কাটা, আর a এর মান দেখো তুমি বের করে রাখছো কিন্তু 4। সো x প্লাস ওয়াই এত ইকুয়ালস টু 4। সো মাঝে মাঝে এই ফরম্যাটে যে করা সহজ হবে তা না, মাঝে মাঝে একটু লেন্দি হতে পারে। বাট দেখো আমাদের নর্মাল যে কর্তৃতাংশের ফরম্যাট, এটা দিয়ে কত ইজিলি সমাধানটা চলে আসে। বাট তুমি এটা দিয়ে করতে চাইলে এভাবে মিলাতে পারো। আমি একটু একটা ভুল করে ফেলছিলাম, আমি ওই যে পিথাগোরাসের উপপাদ্য করতে গেছিলাম যে বের করে ফেলবো এটা এ এটা এ, বাট আমি ভুলে গেছি লম্ব তো এখানে এইটা, সেটা তো অতিভুজ। অতিভুজ আর ভূমি কি কখনো সমান হতে পারে? না। সো এই জায়গাটা কেয়ারফুল থাকো, জাস্ট ত্রিকোণমিতির একটা সূত্র করো, তাহলেই তো হয়েছে। আশা করি বুঝতে পারছো। এই যে এটা 45, তার সাপেক্ষে এটা কি লম্ব, তার সাপেক্ষে এটা কি অতিভুজ, বাস সাইনের সূত্র করো, কাজ শেষ। আশা করি বুঝতে পারার কথা। আমি যদি চাও যে ভাইয়া পরীক্ষায় কোনটা করবো, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি উপস্থিত বুদ্ধি ব্যবহার করে যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আমি দুইটাই করে দিছি। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যতগুলো প্রবাবল অপশন আছে প্রত্যেকটাই ধরে ধরে করা। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো এটা আসলে সঞ্চার পথের ম্যাথ। সঞ্চার পথ চ্যাপ্টারে 3.4-এ
এটা করানোর কথা ছিল, বাট আমি করাই নাই, কারণ তখন হলো এই কনসেপ্টগুলো বুঝতে পারতাম না, তখন হচ্ছে এই যে এইটা দেখে ঝামেলা লাগতো যে ভাই এই জিনিসটা কি। বাট এখন কিন্তু তুমি এটাকে চিনো, ও এভাবে লিখছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে একটা সরল রেখা আর কিছুই না। কেমন সরল রেখা, এই ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমাদের রেখাটা হচ্ছে সামহাউ এরকম টাইপের কিছু একটা, এই যে এরকম টাইপের একটা সরল রেখা। সেই সরল রেখাটার উপর আমি মূল বিন্দু থেকে একটা লম্ব টানছি, এই যে মূল বিন্দু থেকে একটা লম্ব টানছি, সেই লম্বটা যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পি, এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। তখন সঞ্চার পথে এটা জানতা না দেখে তখন করায়নি, বুঝছি? ওকে, এই সরলরেখাটি এক্স আর ওয়াই অক্ষকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা একটু এ আর বি বিন্দুগুলো নেই, কোনটা কোনটা আমাদের এ আর বি বিন্দু, চলো বসাই। এটা হলো আমাদের এ বিন্দু, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে। তুমি চাইলে একটু ধরতে পারো যে এ বিন্দু থেকে যেখানে ছেদ করছে এটা হলো এ কমা জিরো, তাহলে এই ছোটটা হলো ছোট হাতের এ, এটা হলো ছোট হাতের বি, তাহলে জিরো কমা বি আসে, এগুলো তো আমরা জানি। ওকে, বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে এটা সঞ্চার পথের সমীকরণ এত। এর মানে কি দেখো, আলফা চেঞ্জ হবে, দ্যাট মিনস খেয়াল করো, এখন সরল রেখাটা আছে এভাবে, তাই লম্বটা ধরো এভাবে। হোয়াট ইফ সরলরেখাটা একটু স্লিপ করে, ধরো স্লিপ করে এই যে এভাবে একটু নিচে নেমে গেল, দেখতে তো অন্যরকম লাগতেছে, ধরো এই যে সরলরেখাটা এমন হয়ে গেল, তখন কিন্তু লম্ব হবে এরকম, মানে তখন একটু ডিফারেন্ট আসবে, দেখো আলফা চেঞ্জ হয়ে যাবে। সরলরেখা যদি আরও নেমে যায়, আলফা তখন এভাবে চলে যাবে, এভাবে চলে যাবে। তো দেখো কন্টিনিউয়াসলি কিন্তু আলফাটা পরিবর্তন হচ্ছে, মানে এই রেখাটা মুভ করতেছে। তখন এই যে রেখার মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদেরকে বের করতে বলছে, বুঝছো? এই যে দেখো এ বি এর যে মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুতেই কিন্তু আমাদের এই যে লম্বটা সেটা ছেদ করবে, বুঝছো? এ বি এর মধ্যবিন্দুতেই এই লম্বটা ছেদ করবে। যদি নাও করে, মনে করো ফর এক্সাম্পল এই ভ্যালুগুলো আলাদা, তখন তার মধ্যবিন্দুতে ছেদ করবে না, উই নেভার নো। সো তখন আমরা ধরলাম না যে ওইটা মধ্যবিন্দু, আমরা ধরো র্যান্ডম একটা পয়েন্টে ধরি, এইটা হলো আমাদের মধ্যবিন্দু। তাহলে এ আছে, বি আছে, এটা ধরো সি বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে তুমি বলতে পারো? বলো তো, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমরা একটু ইকুয়েশনটা নেই, দেখো আমাদের কি দেওয়া আছে, সরলরেখাটা হলো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এত ইজ ইকুয়ালস টু পি। বলো এখান থেকে ছেদকৃত অংশ বা খণ্ডিত অংশ যদি বের করতে হয়, আমাদের টেকনিক কি ছিল? ওই পাশে 1 বানাইতে হবে, মানে পি দিয়ে ভাগ করব না? বলো তো, এটা কিন্তু দেখো দুইটা ফরম্যাট মিক্স করে প্রশ্ন, এই যে দেখো পি দিয়ে ভাগ করে দিছি, কেন? তাহলে ওই পাশে 1 হয়ে গেছে, তাহলে কি লেখা যায়? এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা এত ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিনস এই যে ছোট হাতের এ লিখলা না, এটাকে এভাবেও লেখা যায় পি বাই কজ আলফা কমা হচ্ছে 0, এটাকে এভাবেও লেখা যায় 0 কমা পি বাই কত বলো সাইন আলফা, ঘুরে ফিরে একই কথা। তাহলে বলো তো মধ্যবিন্দু কি হবে? দুইটা যোগ করে এত যোগ এত ডিভাইডেড বাই 2, চলো এখানে না লিখে আমি আলাদা করে লিখে দেখাই। ধরো আমরা ধরলাম যে সি বিন্দু, ওই বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 কমা হচ্ছে y1, তাহলে সি এর স্থানাঙ্ক বলো কি হবে? মধ্যবিন্দু কিভাবে বের করে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। খেয়াল করো x1 কত? x1 হলো 0 যোগ x2, x2 কত? পি বাই কজ আলফা, এই এত ডিভাইডেড বাই 2 কমা ওইটা আবার করো y1 প্লাস y2, মানে হচ্ছে পি বাই সাইন আলফা প্লাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে মধ্যবিন্দু কি দাঁড়াবে দেখো খেয়াল করে, পি বাই 2 কজ আলফা কমা পি বাই 2 সাইন আলফা। এটা হলো মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক, সেটা কেবল বের করছি। স্থানাঙ্কটাতে দেখো আলফা চলে আসছে। তোমাদের কি পরামিতিক স্থানাঙ্ক এই টপিকটার কথা মনে আছে? যে আমাদের এক্স আর ওয়াই ভুজার কোটি তো আছেই, তবে তৃতীয় কোনো পরিবর্তনশীল চলকের মাধ্যমে তুমি যদি সেটাকে প্রকাশ করতে পারো, তখন আমরা কি বলি? এটাকে পরামিতিক সমীকরণ, পরামিতিক স্থানাঙ্ক। সো এখানে দেখো ওই অবস্থা ঘটছে, তুমি স্থানাঙ্ক দুইটাকে পরামিতিকে প্রকাশ করে দিছো, বাট আমাদের যে সমীকরণ বের করতে বলছে এই মধ্যবিন্দুর, সেটা খেয়াল করে দেখো এটার মধ্যে কোনো আলফা নাই। তাহলে পরামিতিকে যেমন ধরো টি থাকতো, টিকে ভ্যানিশ করতে হইতো, ভ্যানিশ করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করতাম, এখানেও এই কাজ করতে হবে। মনে করে দেখো তো, যে স্থানাঙ্ক যদি বলে দেয়, আমরা এভাবে লেখা শিখছিলাম যে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আমরা এভাবে লিখবো। ধরো সি বিন্দু এক্স কমা ওয়াই, এটাই সমান কি আছে বলো? পি বাই 2 কজ আলফা কমা পি বাই 2 সাইন আলফা। তাহলে একটু তুলনা করে বলো তো, এক্স এর মান কি আসে? পি বাই 2 কজ আলফা আসে। আমি এখান থেকে কজ আলফা বের করে রাখবো, কারণ কি যারা সঞ্চার পথের ক্লাসটা করছো তারা জানো যে সাইন কসকে এলিমিনেট করতে হইলে আমরা কি করি? স্কয়ার করে যোগ করি। ওই যে সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার আলফা দুইটা যোগ করলে 1 হয়ে যায়। আবার ওয়াই সমান কি লেখা যায় বলো? পি বাই 2 সাইন আলফা। এখান থেকে সাইন আলফা বের করে রাখো, তাহলে সাইন আলফা সমান হবে পি বাই
2y, এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। তাহলে এরপরে কাজ কি হবে বলো তো, এই দুটো ইকুয়েশনকে বর্গ করে যোগ করে না? তাহলে আমি সেটাই একটু করে দিই এক্সট্রা একটা স্লাইড নিয়ে। আমরা জাস্ট কি করব, 1 স্কয়ার যোগ হলো 2 স্কয়ার, তাহলে কি হবে সাইন স্কয়ার আলফা, অ্যাকচুয়ালি কজ আগে ছিল, ম্যাটার করে না যদিও, কজ স্কয়ার আলফা যোগ সাইন স্কয়ার আলফা সমান, তাহলে তো ডান পক্ষে কি আছে, পি বাই এক্স, পি বাই টোয়াইস এক্স অ্যাকচুয়ালি, এটার হোল স্কয়ার প্লাস পি বাই টোয়াইস ওয়াই, এটার হোল স্কয়ার। খেয়াল করে দেখো এই পাশে 1 হয়ে গেছে, এখানে কি থাকে, পি স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস পি স্কয়ার বাই 4y স্কয়ার। পি স্কয়ার বাই 4 কিন্তু কমন আসে, পি স্কয়ার বাই 4 কমন নিলে 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 বাই ওয়াই স্কয়ার, এই পাশে তো 1 আছে। এই এবার লসাগু নাও, কি আসে, পি স্কয়ার বাই 4 আছেই, এখানে থেকে যায় নিচে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, যোগ করে দিলে উপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। জাস্ট একটু এক পাশে পাঠাও, ধরো 4x স্কয়ার ওয়াই স্কয়ার এক পাশে নাও আর গুণন করে দাও আর কি, তাহলে পি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হলো 4x স্কয়ার ওয়াই স্কয়ার। খেয়াল করে দেখো, এটাই না আমাদের প্রুফ করতে বলছিল। তো যারা সঞ্চার পথের সমীকরণ জানো তারা কিন্তু মানে সঞ্চার পথের ম্যাথগুলো করছিলা, তারা এটা বুঝতে পারার কথা। এখানটা মিনিং কি, আমি মিনিংটাই শুরুতে বোঝাতে চাচ্ছিলাম। ধরো আলফাটা পরিবর্তনশীল, মানে রেখা একটা না, সঞ্চার পথ মানে কি অনেকগুলা রেখা, তাদের যে চলার পথটা, তখন ওই যে অনেকগুলা রেখা হইলে প্রত্যেকটা রেখার মধ্যবিন্দু আছে না, সো মধ্যবিন্দুর সঞ্চার পথটা কেমন হবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। ধরো এই রেখাটা ক্রমাগত এরকম বাড়তেছে অথবা এই যে এরকম কমতেছে, ধরো এটার কথা চিন্তা করো, এটা কিভাবে বুঝাই, একটা বইপত্র কিছু একটা নিতে হবে, তার এটা একটু বোঝাতে পারলে তোমাদের বেটার হইতো। দাঁড়ো একটা বই নেওয়ার ব্যবস্থা করতেছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা হায়ার ম্যাথসের গাইড আর কি। সো এটার মধ্যে ধরো এই যে দুইটা তল লাগবে আমার, এক্স আর ওয়াই, এই এভাবে দেখাইতে পারতেছি না, থাকবে না, দুইটা তল লাগবে। দুইটা তল কিভাবে দেখাই চিন্তা করো, এটা আমাদের একটা তল, এটা আমাদের একটা তল। ধরো রেখাটা এভাবে আছে, দেখো কালো কলমটা, কালো কলম কি ওর মধ্যে দেখা যায়, দেখা যাওয়ার তো কথা না। এই হলো একটা তল, এই হলো একটা তল, এর মধ্যে আমার সরল রেখাটা বর্তমানে এভাবে আছে, থাকলো। ও তো আবার নেমে যেতে পারে, যে এই পয়েন্টটা এখানে আসলো, এই পয়েন্টটা তখন সামনে চলে যাবে, ও এই যে এই অবস্থায় যেতে পারে। আবার এই পয়েন্টটা আরেকটু আসলো, এই পয়েন্টটা আরেকটু সামনে গেল, ও এভাবে যেতে পারে, এভাবে এটা তো নিচে নামলো, একইভাবে উপরের দিকে উঠতে পারে, তখন আসবে এরকম, আরও উপরে আসলে আসবে এরকম। তাহলে যে সরল রেখাটা সে কিন্তু মুভ করতেছে, তাহলে সে মুভ করলে তার যে মধ্যবিন্দুটা, ওই যে এই এক্স আর ওয়াই অক্ষের কর্তৃতাংশের সাথে সাপেক্ষে যে মধ্যবিন্দু, এ আর বি বিন্দুর মধ্যবিন্দু, সেটাও কি মুভ করবে। ধর আমার এই যে একটা পেন, এটা যদি মুভ করে, ওর যে মধ্যবিন্দুটা সেটাও মুভ করবে। ওই মধ্যবিন্দুর সঞ্চার পথটা, মানে ও যে পথে মুভ করতেছে সেটা কেমন শেপের আসে, কোন সমীকরণ আসে, সেটাই আমরা এভাবে বের করলাম। কিচ্ছু করতে হয় নাই, জাস্ট তোমার কি করতে হয়েছে, এই কর্তৃতাংশ দুইটা লাগবে, এ আর বি বিন্দু লাগবে, তার জন্য জাস্ট আমরা এই ফরম্যাট থেকে আমাদের ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ওই ফর্মেটে গেছি। তারপরে এই ম্যাথও তো আমরা করছি যে দুইটার মধ্যবিন্দু বের করা, ওই মধ্যবিন্দু বের করলাম। জাস্ট এইটুকু বুঝতে হবে যে এখানে একটা পরামিতিক স্থানাঙ্ক চলে আসছে, কেন, আলফা হচ্ছে তৃতীয় চলক, তখন এক্স এর সাথে এক্স এর মানে ভুজটা তুলনা করব, ওয়াই এর সাথে কোটিটা তুলনা করব। এখন সেখান থেকে আলফাকে কিভাবে ভ্যানিশ করতে হয় এই টেকনিক কিন্তু আমরা সঞ্চার পথের চ্যাপ্টারে শিখছি। ওখানে বলছিলাম যে সাইন কস থাকলে আমরা কি করি, বর্গ করে যোগ করে দিই, সেই কাজটাই ভাইয়া দেখো জাস্ট এই ম্যাথে করছি। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। অলরাইট, তাহলে মোটামুটি আমরা সরলরেখার সমীকরণ নির্ণয়ের অনেকগুলো টাইপ দেখে ফেলছি। আমাদের এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে সরলরেখার যে সমীকরণগুলো আমরা দেখলাম এগুলো ব্যবহার করে অনেক ধরনের রিয়েল লাইফ বা বাস্তবের সমস্যা সমাধান করতে হবে, সেগুলোয় যাচ্ছি। বাট তার আগে একটা নতুন কনসেপ্ট আমরা একটু দেখে নিব। যেমন আমরা কিন্তু জানি সরলরেখার যে আদর্শ ইকুয়েশনটা সেটা কি বলো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। যে একটা সাধারণ সরলরেখাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এক্স আর ওয়াই দুইটা চলক থাকবে এবং সমীকরণটা চলকের ঘাত কিন্তু এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, ধ্রুবক থাকতে পারে। ফর এক্সাম্পল আমি এরকম সরলরেখা দুইটা নিচ্ছি, তাহলে লিখতে পারি a1, লিখতে তো বাজে দেখা যাচ্ছে, একবার ইয়ে করে লিখি। তাহলে আমি যদি এরকম দুইটা সমীকরণ নেই, একটাকে লিখতে পারি ধরো a1x প্লাস আরেকটাকে লিখতে পারি b1y, আরেকটাকে লিখতে পারি c1 ইকুয়ালস টু 0, আর এই হলো দ্বিতীয় সমীকরণ a2x প্লাস b2y, জাস্ট আলাদা দুটি রেখা, নাথিং এলস। এখন এই দুইটা রেখা যদি পরস্পরের সাপেক্ষে সমান্তরাল হয়, লম্ব হয়, তাহলে বিভিন্ন শর্ত আছে, সেটা আমরা 3.6-এ শিখবো। বাট আপাতত হোয়াট ইফ এই দুইটা রেখা আসলে একই সরল রেখা হয়, তখন কি ঘটে। দুইটা রেখা যদি একই সরল রেখা হয়, দুটি রেখা একই সরল রেখা হলে,
তোমরা বলতে পারো ভাইয়া রেখা দুইটা যদি একই হয় দুইটা ইকুয়েশন কেন লিখছেন, এটাই একটু পরে বুঝাচ্ছি। যদি হয় তখন দেখা যায় এদের প্রত্যেকটা সহগের রেশিও সেম হয়, মানে তোমার ভুজের সহগের যে রেশিও ধরো a1/a2 সেটা হবে কোটির সহগের যে রেশিও সেটা হবে ধ্রুবক পদের যে রেশিও, মানে প্রত্যেকটার রেশিও অ্যাজ ইট ইজ সেম হবে। এটার কারণটা কি তোমাকে আমি বলি। ফর এক্সাম্পল আমাদের একটা সরলরেখা আছে এরকম 4x + 3y + 9 = 0। আমাদের আরেকটা ইকুয়েশন আছে 8x + 6y + 18 = 0। তোমার দেখে মনে হতে পারে এটা একটা সমীকরণ ইকুয়েশন নাম্বার 1, এটা আরেকটা সমীকরণ ইকুয়েশন নাম্বার 2, বাট প্রকৃতপক্ষে দুটি রেখা একই সমীকরণ। কি হয়েছে, ওই পাশে তো 0 আছে, আমি মন মতো গুণ করে লিখে দিছি। সমীকরণের দুই সাইডে তো ইচ্ছা মতো কিছু করা যায়, তো আমি কি করছি দেখো উপরেরটাকেই জাস্ট 2 দিয়ে গুণ করে লিখে দিছি, নাথিং এলস। এই কারণেই দেখো আমি যদি রেশিও নেই 4/8, 3/6, 9/18 প্রত্যেকটাতেই রেশিও ওই যে 1/2 আসছে। কেন, আগেরটা থেকে পরেরটায় জাস্ট দ্বিগুণ হয়ে গেছে। এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম যে দুটি সরলরেখা মাঝে মাঝে একই সরলরেখা বাট দেখে বোঝার উপায় নেই, তখন অ্যাকচুয়ালি আমাদের এই রেশিও নিতে হয়। তিনটার রেশিও কি আসবে, সেম আসবে যদি তারা একই সরলরেখা হয়। কথাটা বুঝতে পারছি কিনা, আশা করি বুঝতে পারার কথা। এটা রিলেটেড কিছু প্রবলেম আছে। দেখো আমাদের এটা আর এটা দুইটা হচ্ছে একই সরলরেখা। কি বললো, এটা এবং এটা দেখো দেখে কোনোভাবে মনে হচ্ছে একই, আসলে এদের ভ্যালুগুলো এমন যে আসলে একই সরলরেখা, বাট দেখে মনে হয় আসলে সেম না। তো এই অবস্থাতে আমাদের পি এর মানকে এ বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা মাত্র শিখে আসছি এক্স এর সহগের যে রেশিও আমরা বলবো যে একই সরলরেখা বলে। তোমরা আগে উঠাবা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, বলবা সমীকরণ দ্বয় একই সরলরেখা নির্দেশ করে বলে কি করব, এক্স এর সহগের অনুপাত মানে তুমি লিখতে পারো a/cos আলফা এই সমান y এর সহগের অনুপাত মানে লিখতে পারো b/sin আলফা সমান ধ্রুবক পদ সেটা লিখতে পারো p/c। এন্ড অনেকে একটা ভুল করে, দেখো এখানে ধ্রুবক পদ দুইটাই এক পাশে নিয়ে লেখা, অথবা আগেরটাতে ধ্রুবক পদ দুইটাই এই পাশে নিয়ে লেখা। মানে অবশ্যই যে কোনো এক পাশেই থাকতে হবে, এমন হওয়া যাবে না একটাতে বাম পক্ষে রাখা আরেকটা ডান পক্ষে রাখা আমি জাস্ট c1 c2 লিখে দিছি, না যে কোনো এক পক্ষে নিয়ে এসে দেন লিখতে হবে। এটা যেন কেয়ারফুল থাকে সবাই, এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। ওকে দেখো আমরা একটা রেশিও পাইলাম, এখন এখান থেকে দুইটা করে কাজ করতে হবে, বাট কোন দুইটা নিয়ে কাজ করব কিভাবে বুঝবো। দেখো সাইন কজ আসছে, তোমার মাথায় কিন্তু ওই বুদ্ধিটা এসে পড়তে হবে, ভাই আলফাকে এলিমিনেট করতে হবে। আমাকে বলছে পি কে এ বি এর মাধ্যমে প্রকাশ করো, আলফা কিন্তু নাই, আলফা বাদ যাবে কিভাবে, ওই যে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার করে। তাহলে আমি কি করব, প্রথম ধরো প্রথমটা আর লাস্টেরটা নিব, অর্থাৎ এ কজ আলফা সমান লেখা যায় হচ্ছে p/c। এখান থেকে দেখো আমি কজ আলফা বের করে রাখতে পারি, কজ আলফা দাঁড়াবে ac ডিভাইডেড বাই পি, তাই না, কজ আলফা উপরে গেল ac ডিভাইডেড বাই পি। এটা ধরো 1 নম্বর সমীকরণ। আবার কি লেখা যায় বলো, b/sin আলফা এটা সমানও p/c। এই এখান থেকে সাইন আলফাটা বের করে রেখে দাও, সাইন আলফা সমান হবে কি বলো, এটা উপরে গেল, তাহলে bc ডিভাইডেড বাই পি। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে বলো তো এখন এর জাস্ট কাজ কি হবে, 1 আর 2 কে বর্গ করে যোগ করে দাও, আর কিচ্ছু না। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার অ্যান্ড দেন দুইটার সামেশন যদি করে দেই তাহলে কি হবে, দেখো কজ স্কয়ার আলফা বাম পক্ষে আর সাইন স্কয়ার আলফা এই দুইটা বামে যোগ হবে, ডান পক্ষে খেয়াল করো ac/p এটার হোল স্কয়ার প্লাস bc/p এটার হোল স্কয়ার। খেয়াল করে দেখো তাহলে বাম পক্ষে আমার পুরোটা 1 হয়ে গেল, এখানে p স্কয়ার কমন চলে আসে, অ্যাকচুয়ালি p স্কয়ার আর c স্কয়ার কমন আসে, তাই না। তাহলে এইভাবে বলা উচিত যে আমাদের c স্কয়ার বাই p স্কয়ার এরা হলো কমন, আর উপরে আছে দেখো a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমার যদি p স্কয়ার বের করতে হয়, p স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ফাইনালি p ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস c ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। বলো আমরা এটা বলতে পারি কিনা p এর মান, কারণ কি c কে তো রুট করে দিতে পারছি, a স্কয়ার আর b স্কয়ারকে তো সরাসরি পারবো না, এভাবে রেখে দিব প্লাস মাইনাস চলে আসবে। বোঝা গেল, সিম্পল কিন্তু, মানে এটা হলো ক্যালকুলেশনের পার্ট, কনসেপ্ট জাস্ট এতটুকু বুঝছি। এগুলা মাঝে মাঝে সৃজনশীলের প্রমাণে আসতে পারে। তাহলে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেবো কি না, এটা আবার ভ্যালু আসতেছে তো তাহলে আমি একটু করাই দিই না, যেহেতু ভ্যালু আসতেছে। দেখো আগের মতো একই সরলরেখা বলে এক্স এর সহগের যে রেশিও 3/cos আলফা সমান ওয়াই এর সহগের যে রেশিও মানে √3 ডিভাইডেড বাই সাইন আলফা। অ্যান্ড দেন এই যে দেখো ভুলটা হবে, তোমার এটা আছে বাম পক্ষে ধ্রুবক আর ওইটা আছে ডান পক্ষে, অবশ্যই এক পাশে নিয়ে লিখতে হবে। তাহলে ধরো ওই পাশে নিলে -2 বাই হচ্ছে পি, অথবা পি কে এই পাশে আনো -p ওইটা এনে বসাইতে, তাহলে 2/-p ঘুরে ফিরে একই কথা। তো যে কোনো এক পাশে এনে বসাইতে হবে, বোঝা গেল। তাহলে 3/cos আলফা এত সমান -2/p, এখান থেকে বলে ফেলো cos আলফার যে ভ্যালু
সেটা হলো মাইনাস থ্রাইস পি বাই কত 2, এটা হলো আমাদের 1 নাম্বার থাকে। দেখো থ্রাইস পি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, দেন একইভাবে আমরা নিতে পারি √3 বাই সাইন আলফা, এটা সমান হলো নেগেটিভ 2 বাই পি। এখান থেকেও যদি তুমি সাইন আলফা বের করতে চাও সেটাও কি আসবে নেগেটিভ, সাইন আলফা চলে গেছে √3 পি ডিভাইডেড বাই 2। বাকি কাজটা একদম আগের মতো যা করছিলাম তাই, আগে জাস্ট একটা প্রমাণ টাইপের কিছু আসতে পারে ওইখান থেকে যে এটা দেখাও বা এটা প্রমাণ করো। আর এবার কি হয়ে গেছে, একদম ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা। এখানে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিছি, তাহলে এত সমান থাকে। দেখো পি স্কোয়ারটা কমন চলে আসে, বাই 2 স্কোয়ারটাও কমন, জাস্ট থাকতেছে √3 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। মাইনাস কিন্তু আর থাকবে না, বড় করে দিছো না, মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে কি থাকতেছে 1 ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 4। এখানে দেখো √3 কে স্কোয়ার করলে 3, আর এখানে হচ্ছে 9, 3 আর 9 কিন্তু 12 হয়ে যাবে, তাই না? তাহলে পি স্কোয়ার 12কে 4 দিয়ে ভাগ করতেছো, তাহলে 3, পি স্কোয়ার সমান 1/3, তাহলে পি সমান প্লাস মাইনাস 1/√3। এটা হলো আমাদের পি এর মান চলে আসলো। বোঝা গেল? তোমরা তাও একটু চেক করে নিও, মাঝে মাঝে আলফাও কিন্তু বের করতে দিতে পারে। পি পেয়ে গেলে বসাবা, বসিয়ে আলফাটা বের করে নিয়ে আসবে, যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই হবে। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশনটা চেক দিও নিজ দায়িত্বে। এটা আর আমি তাহলে করাই দিচ্ছি না, সিমিলার ম্যাথ, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আবার দেখো ঝামেলা কই ঘটবে না, এখানে আবার পি আর 12 এক পাশেই নেওয়া আছে, এটাতে কোনো প্রবলেম নেই। সো এটা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেললো, দেখো ভার্সিটি এক্সামে অনেকবার আসছে, ভার্সিটি এক্সামগুলো অনেকবার আসছে। ওকে, এখন মোটামুটি আমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারি। আমাদের সমীকরণ নির্ণয়ের মোটামুটি টাইপগুলো হয়ে গেছে, আমরা এখন অ্যাপ্লিকেশনগুলো করব। কীরকম দেখো, আমাদের বিভিন্ন সমীকরণ দেওয়া আছে। একটা হলো এক্স ইকুয়ালস টু এ, দেখে চিনতেছো কিনা এটা কেমন সমীকরণ। আরেকটা হলো ওয়াই ইকুয়ালস টু বি, আরেকটা হলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তিনটাকেই কিন্তু আমরা চিনি। এগুলো করতে হলে এই অ্যাপ্লিকেশনগুলো করার সময় অলওয়েজ চিত্র আঁকতে পারতে হবে, সুন্দর করে আগে চিত্রটা এঁকে ফেলতে হবে। ধরো এই হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা এখন চলো একটা মূল বিন্দুগামী রেখা অঙ্কন করি। এই ধরো আমাদের মূল বিন্দুগামী রেখা অঙ্কন করা শেষ। কেন মূল বিন্দুগামী আঁকলাম? কারণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স বলা আছে। ওকে, দেন আমরা আরেকটা রেখা আঁকবো। দেখো একটা হলো এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়ালস টু বি, আরেকটা ওয়াই অক্ষের সমান্তরাল। সো এটা হলো ধরো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, মোটামুটি সোজা হইছে। হ্যাঁ, আর আরেকটা হলো আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, এটা একটা ভিন্ন কালার দিই না, এই যে। তাহলে এখন প্রত্যেকটার নামকরণ করো, কোনটা কি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মূল বিন্দুগামী সরল রেখা যার ঢাল হচ্ছে এম। আর এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এই যে এইটা, এক্স ইকুয়ালস টু এ। কেন? এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরালটা হবে ওয়াই ইকুয়ালস টু বি। এখন দেখো বলছে এই রেখা তিনটি দ্বারা যে ত্রিভুজ গঠিত হয়েছে, দেখো তো কোনো ত্রিভুজ ফর্ম হয়েছে কিনা। সুন্দর একটা ত্রিভুজ কিন্তু ফর্ম হয়েছে রেখা তিনটি দ্বারা, অন্য কিছু না কিন্তু। এই স্থানাঙ্ক দিয়ে বানানো যাবে না। অনেকে বলবে ভাইয়া এই যে ত্রিভুজ, না তুমি তো এটা অক্ষ ব্যবহার করলা, অক্ষ ব্যবহার করা যাবে না। তোমার এই তিনটা রেখা দ্বারা, অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলতেছে, বুঝতেছি। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ যদি তুমি জানতা, বলো ক্ষেত্রফল বের করা কোনো বিষয়, তার মানে বেসিক্যালি এই শীর্ষগুলো আমাদের বের করতে হবে। শীর্ষগুলো কিভাবে বের করবো? দেখো ধরো এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। একটু বোঝার চেষ্টা করো, এই যে বিন্দুটা সেটা কি 2 আর 3 এই দুইটা রেখার ছেদবিন্দু না? ছেদবিন্দু কিভাবে পাওয়া যায়? ওই দুইটা সমীকরণ সলভ করো। মজার বিষয় হচ্ছে এটা তো সলভ করার কিছুই নাই। এখানে হলো এক্স সমান এ, ওয়াই সমান বি, মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি। বলো এর চেয়ে সহজ কিছু হয়? এর চেয়ে সহজ কিছু হয়? গেল। এরপর দেখো বাকি দুইটা বিন্দু হচ্ছে একের সাথে ওদের, এই যে একের সাথে ওদের। এটা কার কার? দেখো ব্লু আর হচ্ছে ইয়েলো, অর্থাৎ 2 নং আর 1 নং। তাহলে 2 নং আর 1 নংকে চলো আমাদের সমাধান করতে হবে। 2 নং আর 1 নং সমাধান করতে হবে। 2 নং এ কি আছে বলো? ওয়াই সমান বি। তাহলে 1 নং এ নিয়ে তুমি ওয়াই সমান বি বসায় দিবা। এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কি করবা? ওয়াই এর মান সেখানে বি, বি বসায় দাও, এত সমান এম এক্স। তাহলে বলো এক্স এর মান কি আসতেছে? বি ডিভাইডেড বাই এম। তাহলে স্থানাঙ্কটা কি পাইলাম? বি বাই এম কমা হচ্ছে স্মল বি। বুঝতেছি কিভাবে সলভ করতে হয়। তাহলে এটা কি আমাদের? বি বাই এম কমা হচ্ছে ওয়াই এর মান এখানে স্মল বি। এই আর এটা কি বলো? এটা হলো সরি কোনটা সলভ করলাম? এটা করি নাই তো, সলভ তো এটা করি নাই, সলভ মানে এটারটা করছি, তাই না? হ্যাঁ, এই যে ওয়াই ইকুয়ালস টু বি, তাহলে বি বাই এম কমা হচ্ছে বি। আর এটা কি? এইটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ লাইন। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্সকে সলভ করতে হবে। তাহলে কি করবে? এবার এক্স এর মান বসায় দাও। তাহলে সিম্পলি ওয়াই ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, তো বেরি হয়ে গেল এম এ। তাহলে এ আর এম এ, এই বিন্দু হচ্ছে এ কমা এম এ। তুমি যারা নাম দিতে পারো বিন্দুগুলোর, কি কি দেওয়া যায় চলো। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, আর এটাকে দিলাম সি। তাহলে আমরা কি কি বের করছিলাম? এটা হচ্ছে বি বিন্দু, এই, আর লাস্টে যেটা বের করলাম আমাদের এ কমা এম এ, এটা হচ্ছে সি বিন্দু।
বলে অ্যাপ্রোচটা বুঝছো কিনা এই টাইপের সমীকরণ সমাধানের। আশা করি অ্যাপ্রোচ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এই যে শীর্ষ পেয়ে গেছো, এখন এরিয়া বের করা কোনো ব্যাপার? ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল জাস্ট হবে হাফ ইনটু, শুরু করো, কি করবা, কোন বিন্দু দিয়ে করো, আমি ধর এটা দিয়ে করতেছি, তাহলে এ বি, এরপরে আসবে এ এম এ, তারপরে আসবে বি বাই এম কমা বি, দেন এগেইন এ বি চলে আসবে। চলো শুরু করি, কি হবে, হাফ ইনটু, ওকে, এ দিয়ে গুণ করো এ স্কোয়ার এম গেল, প্লাস এ ইন্টু বি, এই যে এ দুইটা, এটা করছি এটা করছি, আর এটা গুণ করলে দেখো বি স্কোয়ার বাই এম, বি স্কোয়ার বাই হচ্ছে এম, দেন মাইনাস যাবে কি কি দেখো মাইনাস এবি, দেন এটা মাইনাস করলে দেখো এম এম কাটা, এগেইন এবি আসে, মাইনাস এবি, এটা করলে এগেইন এবি আসে, কি রে ভাই এত এবি কেন, দেন মড দিয়ে দিও, তাহলে দেখো লাস্টে কি দাঁড়াচ্ছে, হাফ, আমাদের এখানে এবি এবি ক্যান্সেল আউট, তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে এ স্কোয়ার এম প্লাস বি স্কোয়ার বাই এম মাইনাস হচ্ছে 2ab, এরকম কিছু। দেখো একটা বর্গের সূত্র বানাইতে হবে, খেয়াল করে দেখো, আমরা যদি বর্গের সূত্র বানাইতে চাই কিভাবে বানানো যায়, 1/2m নিতে বলছে, দেখো তাহলে একটা 2m আমি নিলাম, তাহলে ভিতরে একটা m গুণ করে দাও, a স্কোয়ার m স্কোয়ার প্লাস m গুণ করলে এটা হবে b স্কোয়ার মাইনাস এটা হবে 2abm। বল এখন বর্গের সূত্র হয়ে গেছে কিনা, কিভাবে হয়েছে, 1/2m তো আছেই, খেয়াল করে এটাকে লেখা যায় am এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত, এ হচ্ছে এ এম, বি কত, বি তো বি, এই যে প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো বর্গের সূত্র কিন্তু হয়েই গেছে, এর পরের লাইনে উত্তর এটাই, বুঝলেন, পুরোটাকে মড দিয়ে দিও। মড কেন দিচ্ছে আমরা তো জানি না, এ বি এগুলোর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, ক্ষেত্রফল তো অবশ্যই পজিটিভ হবে, তো এর পরের লাইনে কিন্তু প্রমাণের লাইন, দেখছো অটোমেটিক মিলে যাবে। এই পার্টটা আসলে শিখানোর কিচ্ছু নাই, এটা এমনিই পারবা, এই পার্টটা শিখতে হবে। ইভেন ধরো এখানে তো সুন্দর সুন্দর রেখা দিছে, একটা এক্স অক্ষের সমান্তরাল, একটা ওয়াই অক্ষের সমান্তরাল, একটা মূল বিন্দুগামী, সুন্দর সুন্দর দিছে, ধরো এব্রো থেব্রো দিল, 4x + 3y = 2, 5x + 9y = 18, ওগুলোও কিন্তু সেম, ছেদ বিন্দুগুলো বের করতে হবে, সলভ করতে হবে, বুঝছি, সলভ করে তিনটা স্থানাঙ্ক বের করবা, তাইলেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবে। এই যে দেখো এটার কথাই বলতেছিলাম, দেখো একটা ত্রিভুজের বাহুগুলার সমীকরণ দেওয়া, ত্রিভুজের একটা বাহু হচ্ছে এইটা, আরেকটা বাহু হচ্ছে এটা, আরেকটা বাহু হচ্ছে এটা, এখান থেকে বলছে এরা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এটা, প্রমাণ কর। ধরো র্যান্ডমলি আমরা তিনটা বাহু নিলাম, এই একটা বাহু, এই ধরো আরেকটা বাহু, এই ধরো আরেকটা বাহু, দেখো তারা কিন্তু একটা ত্রিভুজ বানায় ফেলছে। চলো বলি কোনটাকে, এটাকে নাম দেই চলো x + 2y = 4, এটা আমরা র্যান্ডমলি আঁকতেছি, এটা হলো 2x - y = হচ্ছে 3, আর কোনটা বাকি বলো তো, এই যে এটা হলো x - y প্লাস হচ্ছে 2। তাহলে বলো তো কি করতে হবে, আমার এখন বিন্দুগুলা বের করতে হবে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, আর আবার নামকরণ করো, ধরো এটা 1, এটা 2, আর এটা হচ্ছে 3। খেয়াল করে দেখো এই বিন্দুটা কার কার ছেদবিন্দু, 3-এর আর হচ্ছে 2-এর, তাহলে এটা সলভ করব হচ্ছে 3 আর 2 থেকে, 3 আর 2 থেকে সলভ করে এটা পাবো। তারপর এই বিন্দুটা কার কার, খেয়াল করো এটা হলো 3-এর আর 1-এর, তাহলে 3, হচ্ছে 1, আর বোঝাই যাচ্ছে এটা হবে 1 আর 2, এই যে 1 আর 2। তাহলে আমি এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিচ্ছি, তোমাদের কাজ হবে প্রত্যেকটা সলভ কিন্তু দেখানো, তোমাদের কাজ হবে সলভগুলো দেখানো। তাহলে আমি সলভ করি, হ্যাঁ, একটা হলো কি বলো 1 - 1 আর হচ্ছে -2, আর এর সাথে কি আছে 3, সরি ওই তো 3, 2 কত 2 - 1 আর হচ্ছে 3, ওকে 5,7, এই বিন্দুটার স্থানাঙ্ক আসছে হলো 5,7, সুন্দর কিন্তু। এরপর চলে এটাতে যাই, এটাতে যদি যাই আমাদের 1-এরটা নিতে হবে, 1-এরটা হলো 1 2 আর হচ্ছে 4, এটা আসছে 0,2, দেখো সুন্দর সুন্দর বিন্দু আসতেছে 0,2, অ্যান্ড ফাইনালি হচ্ছে এইটা। তাহলে ফাইনালটা যদি করি এটা কত 2 - 1 আর হচ্ছে 3, আসছে 2,1, এটা আসছে 2,1, বাস কাজ শেষ। দেখছো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, এখন জাস্ট তিনটা বিন্দু জানো, ক্ষেত্রফলটা সুন্দর করে একটু সলভ করে ফেলবা। তিনটা বিন্দু জানো, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, ত্রিভুজের 3 শীর্ষ জানো, জাস্ট ক্ষেত্রফল বের করো। তাহলে এটা কি দেখো, তোমার রিয়েল লাইফের একটা প্রবলেম যে আমরা ত্রিভুজ বানাইছি, সেই ত্রিভুজটার সমীকরণ, বাহুগুলার সমীকরণ তুমি জানো, সেখান থেকে ছেদবিন্দু বের করে ক্ষেত্রফল বের করে ফেলতেছি, কিভাবে আমাদের সরলরেখার সমীকরণ রিলেটেড ক্যালকুলেশন আমরা করতে পারি দেখে। এই হলো অ্যাপ্লিকেশন, বোঝা গেছে? দেখো আরেকটা অ্যাপ্লিকেশন কি বলছে, এই 3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। আমি গাইড করে দিচ্ছি, তোমরা করবা, আমি জাস্ট গাইড করে দিব। ফর এক্সাম্পল আমাদের র্যান্ডম একটা ত্রিভুজ আছে, এটা ধরো আমাদের র্যান্ডম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের স্থানাঙ্কগুলো দিছে, একটা ধরো এ আমরা র্যান্ডমলি নিচ্ছি 6, -8, ওকে, দেন ধরো বি হচ্ছে -4, -6, এই, আর হলো সি কত বলো 2,4, এই বলো মধ্যমা মানে কি বলো তো,
ত্রিভুজের একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে রেখাটা নেই সেটাই মধ্যমা। তাহলে ধরো ফর এক্সাম্পল এই বাহুর যে মধ্যবিন্দু, ফর এক্সাম্পল এটা হচ্ছে এটা, অ্যাকুরেট তো আমরা পারবো না, আমরা ধরলাম হচ্ছে এইটা। তাইলে মধ্যমাটা কি হবে বলো তো? এই যে এটা হলো মধ্যমাটা, এটা হলো মধ্যমাটা। তো এই বিন্দুর একটা স্থানাঙ্ক নাম দিই, ধর এটা হলো এডি। আমরা এডি মধ্যমা বের করব কিভাবে? দেখো আগে এটা হলো মধ্যবিন্দু, সো প্রথম কাজ হচ্ছে মধ্যবিন্দু বের করা। মধ্যবিন্দু বের করা কোনো ব্যাপার? -4 + 2 -2 ডিভাইডেড বাই 2 মানে -1। এরপর -6 + 4 মানে -2 ডিভাইডেড বাই 2 আবার -1। বাস, যেই মধ্যবিন্দু বের করে ফেলছো, এখন একটু তাকায় দেখো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এডি এর সমীকরণ লাগবে, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বলো, এটা হলো একটা মধ্যমা। একইভাবে এই মধ্যবিন্দু বের করবা, এটার সাথে কানেকশন, তখন ধরো বিই মধ্যমা বের হবে। তারপর এই মধ্যবিন্দু বের করবা এফ, সি এর সাথে কানেকশন, তখন সিএফ মধ্যমা বের হবে। এরা সবাই আবার যেখানে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। বুঝছি? তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক, এটা বুঝাই দিছি, এটা নিজে নিজে করো, কঠিন কিচ্ছু না, বাট নিজে নিজে করাটা ইম্পর্টেন্ট, নিজে নিজে করাটা জরুরি অ্যাকচুয়ালি। বুঝছো? আশা করি বুঝতে পারার কথা। ওকে, খেয়াল করে দেখো এখানে কি বলছে। এখানে আমাদের অনেকগুলো ইকুয়েশন দেওয়া, এবার হলো চতুর্ভুজ। এতক্ষণ ত্রিভুজ দেখছো, এখন দেখো চতুর্ভুজ চলে আসছে। এটা হলো একটা সমীকরণ। দেখো এই ওয়াই এর গুলা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স এর গুলা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা ড্র করা কিন্তু খুবই ইজিয়ার, তাই না? আমি ধর আমাদের অক্ষ ব্যবস্থা নিলাম, এই হলো আমাদের অক্ষ ব্যবস্থা নিয়ে নিলাম, মোটামুটি সোজা হয়েছে। ওকে, এবার চলো রেখাগুলো নেই। কি বলছে দেখো, চলো আগে ওয়াই অক্ষের সমান্তরালগুলো নেই, মানে x = 4 আর এটা x = -3। তাহলে x = 4 একটা, বাঁকা হয়ে গেছে, x = 4 একটা, আর x = -3 একটা, এই গেল। এবার চলো x অক্ষের সমান্তরালগুলো নেই, y = 5 একটা, y = -2 একটা। এটা ধরো ফর এক্সাম্পল y = 5। এই 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 নড়তেছে না কেন? আর এইটা ধরো আমাদের y = 2। দেখো তো এখন এরা কে কোথায় ছেদ করে ইজিলি বের করে ফেলা যায় কিনা। আমি একটু বলি, এটা হলো আমাদের y অক্ষ, এটা হলো x অক্ষ। কোনটা কি লাইন ছিল দেখো, এটা ছিল y = 5, এটা ছিল y = -2, এটা ছিল x = 4, এটা ছিল x = -3। তাহলে খেয়াল করে দেখো, আমাদের বলছে এই চতুর্ভুজের কর্ণ দুইটা সমীকরণ বের করতে। এখন কর্ণের সমীকরণ বের করতে হলে তো তোমার ইয়ে লাগবে, স্থানাঙ্কগুলো লাগবে, তাই না? সেই স্থানাঙ্ক দেখো বের করা কত সোজা, সেই আগের মতোই তো সলিউশন বের করতে হবে। বাট এই ইকুয়েশনগুলো এত সুন্দর ইকুয়েশন, এদের সলভ বের করা কোনো ব্যাপারই না। খেয়াল করে দেখো এই বিন্দু কি হবে, এই দুটো ইকুয়েশন সলভ করো, মানে আসবে 4,5। ভাই দেখাই যাচ্ছে, একটা 4 একটা 5। এটা কি হবে বলো? এটা কোন দুটো ইকুয়েশন? এটা আর এটা। এটা তো y = 5 আর এটা হলো x = -3, তাহলে -3 আর হচ্ছে 5, শেষ। চলো এটা করি, এটা কে কে? এটা আর এটা, মানে x হচ্ছে -3, y হলো -2, শেষ। এটাই আসো, এটা কি হবে? y হলো -2 বাট x হলো 4, তাহলে 4, -2। দেখো চারটা বিন্দু জানো, এখন ধরো কর্ণ লাগবে। এই কর্ণের সমীকরণ কে না পারবে বের করতে বলো তো? এই কর্ণের সমীকরণ মানে কি? একটা বিন্দু আরেকটা বিন্দু, দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 সমান y1 - y2। বলো পারবা কিনা? এটাও কিন্তু সেম, ঘুরে ফিরে সেম। সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু মজা, কিন্তু পরীক্ষার হলে এগুলো ধরতে পারতে হবে যে কি বোঝাতে চাচ্ছে। ধরো কোনো ক্লু নাই আমার কি করতেছি, তাহলে কিন্তু হবে না। বুঝছো? এই যে আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম ম্যাথ, এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে। এই অ্যাপ্লিকেশনে এসে আমার করানোর খুব অল্প ম্যাথ আছে, বুঝছো? এই যে এটা হলো আমার করাইতে হবে, খুবই পছন্দের একটা ম্যাথ। আমি যখন প্রথমবার এই ম্যাথটা করি নিজে নিজে পারছিলাম, মানে এত ভাল লাগছিল, তখন মনে হয়েছে আচ্ছা এটাই হলো 9-10-এর সাথে এখনকার স্থানাঙ্ক জ্যামিতির পার্থক্য। 9-10-এ শুধু যে অঙ্কগুলো করছি ওগুলাই আসতো, আর এখানে হলো অ্যাপ্লিকেশন। খেয়াল করে দেখো এটা কেন আঁকাইলাম। আমাদের বলছে একটা সামান্তরিক আঁকতে হবে, যেই সামান্তরিকটার একটা বাহু হচ্ছে ওসি, ওসি এর সমীকরণ y = 2x। বলতো এটা দেখে চিনো কিনা যে মূল বিন্দুগামী রেখা? অবশ্যই চিনি, এই যে ওসি এঁকে ফেললাম। ওকে, এরপর বলছে দেখো ও এ হচ্ছে x অক্ষ বরাবর, মানে আমরা কাইন্ড অফ গেস করতে পারি যে এটা হইলো ভাই ও, এদিকে কোথাও হয়তো সি আছে, এদিকে হলো ও এ। দেখো ও এ বি সি আমি র্যান্ডমলি আগে আঁকাইছি, আমি কিন্তু জানি না এক্স্যাক্টলি কোথায়, কেন আঁকাইলাম যাতে একটু পরে কাজটা করতে পারি আর কি। মোটামুটি একটা ইয়ে নিলাম যে ও এ বি সি, তার মধ্যে ও এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে ও এ যদি এক্স অক্ষ বরাবর হয় বিসি কিন্তু ওইটারই সমান্তরাল হবে। এগুলো কিন্তু গেস করে ফেলা যায়, কারণ এটা সামান্তরিক, তাই না? এটা একটু মুছে ফেলি আমরা আপাতত। ওকে, তাইলে আমরা এতটুকু শিওর
এটাকে কি বলে, যে আমাদের আরেকটা বিন্দু দিছে, বি এর স্থানাঙ্ক দিছে, যে এই জায়গায় যে আছে তার স্থানাঙ্ক, তাহলে সেটা অবশ্যই এই রেখার সমান্তরাল। বলতো অবশ্যই এই রেখার সমান্তরাল, আর যাই হোক এই রেখার সমান্তরাল হওয়া ছাড়া পসিবলই না। এই যে এরকম। এবং একটু খেয়াল করে দেখো, আমার এই নিচের লাইনটা যদি এতখানি হয়, এই নিচের লাইনটা যদি এতখানি হয়, উপরেও ঠিক এতখানি হবে, উপরেও ঠিক এতখানি হবে। তাহলে মোটামুটি এই যে এই জায়গাতে আমরা আমাদের সামান্তরিকটা পাবো। হয়েছে কি সমান? আর একটু নামি, এই যে মোটামুটি এদিকে পাবো। বলো তো বুঝি কিনা আমি যেটা বোঝাতে চাচ্ছি, বুঝতে পারার কিন্তু কথা, আহামরি কিছুই কিন্তু বলি নাই। দেখো ওয়ে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আমাকে শুধু বি এর স্থানাঙ্ক দিছে, অনেক কিছু যে দিছে তা না, আমাকে এই যে বি এর স্থানাঙ্ক দিছে। বি কত বলো? বি হচ্ছে 4,2। একটু আমাকে বলো এই রেখাটা কেমন বলো তো? এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং, বা এই রেখার উপর প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর মান সেম, এই রেখার উপর প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর মান সেম। ওয়াই এর মানটা কত দেখো? 2। এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, ওয়াই এর মান 2, তাহলে ওরও ওয়াই এর মান কত হবে? 2 না? এই যে এখানে সি, সি এরও কিন্তু ওয়াই এর মান 2 হবে। আশা করি বুঝছো। তাহলে সি এর ওয়াই তুমি বের করে ফেলছো, সি বিন্দুর যে ওয়াই সেটা বের করে ফেলছি 2। এন্ড সুবিধা কি, সি বিন্দুর, সি তো যার উপরে অবস্থিত ওই রেখার সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান 2x। তাহলে দেখো ওয়াই যদি 2 হয়, ওয়াই সমান হচ্ছে 2x, যেখানে ওয়াই হলো 2, এত সমান 2x, x এর মান কত হবে বলো? সিম্পলি 1 না? তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটাই বের করে ফেলছি 1,2। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক জানি অলরেডি, বি বিন্দুটা দেওয়া ছিল, ও বিন্দুও জানি, ও বিন্দু হচ্ছে 0, 0। এখন জাস্ট একটু বুদ্ধি লাগিয়ে এটাকে বের করতে হবে, একটু বুদ্ধি। এরও কিন্তু একটা জিনিস জানো কি, ও এক্স অক্ষের উপরে আছে, তাহলে ওয়াই এর মান 0। জাস্ট বুঝটা লাগবে। খেয়াল করো তো, এই বাহু আর এই বাহু সমান না? এখানে 1 থেকে 4 আসছো, বা তুমি দৈর্ঘ্য বের করো তো, বিসি এর দৈর্ঘ্য বের করে দেখো 3 আসবে। দূরত্ব বের করো, 1 - 4 - 3 এর হোল স্কোয়ার, 2 - 2 মানে 0 এর হোল স্কোয়ার, তারপরে রুট করো, আরে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা করে দেখো 3 আসবে। তাহলে এখান থেকে 3 একক দূরত্ব, বুঝাই তো যাচ্ছে এই বিন্দুটা 3 হবে। বলো তো 4টা বিন্দু পেয়ে গেছি কিনা? আর কি লাগে? 4টা বিন্দু পেয়ে গেছি, আর তো কিছু লাগে না। বলছি এসি এর সমীকরণ। ভাই এখন এসি এর সমীকরণ বের করা আমাদের জন্য কোনো ব্যাপার? এই যে এ থেকে সি, সেই আবার 2টা বিন্দু জানি, সেই 2টা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এই যে এ, এই যে সি। বলো বুঝতে পারছি কিনা? এখন সমস্যা হলো অনেকে প্রবলেম হয় যে ভাই লিখবো কিভাবে। আমি একটু লেখাটা দেখাই দিই, এভাবে চিত্রটা রাখবা, রাখার পর এভাবে লিখবা, বি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে কি দেওয়া আছে? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। এরপর তুমি জানো কিন্তু বিসি হচ্ছে ও এর সমান্তরাল, তাই না? বিসি হচ্ছে ও এর সমান্তরাল, কারণ এটা একটা সামান্তরিক। তাহলে ও এ সমান্তরাল হচ্ছে বিসি, অর্থাৎ বিসি এক্স অক্ষের সমান্তরাল রেখা। কারণ দেখো ও এ কি ছিল? এক্স অক্ষ। তাহলে বিসি যদি এটার সমান্তরাল হয়, তাহলে বিসি অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা। আর আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y ইকুয়ালস টু সামথিং। এখন আমরা কিন্তু অলরেডি বি বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর কোটি 2 বলে সি বিন্দুর কোটিও 2 হবে। সি বিন্দুর কোটিও, এখানে সুতরাং দিতে পারো, কোটিও 2 হবে। কারণ কি, এই যে বিসি রেখা সেটা হলো y ইকুয়ালস টু 2। বিসি রেখার সমীকরণটা হচ্ছে y সমান সামথিং, সামথিংটা কত? 2। ওই যে এই যে 2, খেয়াল করে দেখো। তাহলে এই রেখার পুরো রেখার উপরে প্রত্যেকটা বিন্দুরই কিন্তু y এর মান হচ্ছে 2, এটাও 2, এটাও 2। তাহলে সি এর কোটি যদি 2 হয়, সি কোন রেখার উপরে অবস্থিত? সি বিন্দুটি y ইকুয়ালস টু 2x এর উপর অবস্থিত, বা এভাবে বাংলা শর্টকাটে বলে উপরস্থিত, মানে উপরে অবস্থিত। তার মানে আমি y ইকুয়ালস টু 2x নিয়ে কাজ করতে পারি, যাকে ও সিদ্ধ করবে। ওর y এর মান 2 আসছে, 2 সমান 2x, তাহলে ওর x কত হবে বলো? 1। কাজ শেষ। দেখো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেল। এরপর লিখবা, সুতরাং সি এর স্থানাঙ্ক কত? 1,2। তাহলে সি জানো, বি জানো, অলরেডি তো ও জানতাই। তারপর আবার একটু লিখবা এ বিন্দুর ক্ষেত্রে, এ এক্স অক্ষের উপরস্থ, এক্স অক্ষের উপরস্থ। তাহলে এর স্থানাঙ্ক কি হবে বলো? সামথিং
কমা হচ্ছে 0, কারণ কি এক্স অক্ষের উপর অবস্থিত। এখন ওএ তো আবার বিসির সমান, ওএ সমান হচ্ছে বিসি, বিসিটা তুমি বের করে দেখছো 3 আসে, 3 আসে, তাহলে ওএ যদি 3 হয়, ওএ যদি 3 হয় তাহলে বলো এ সমান 3 চলে আসবে না? বাস, কাজ শেষ। এগুলো একটু লিখে দিবা, মানে যেগুলো আমি মুখে বলছি এভাবে একটু সাজায় একটু লিখে দিবা ধাপে ধাপে, চিত্রটা মাস্ট রাখতে হবে। আশা করি বুঝছো, তোমাদের এটা করা লাগবে না। দেখো সেম জিনিস, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম জিনিস কিন্তু জাস্ট ঢালটা দেখো নেগেটিভ, মানে এখানে ঘটছিল এই যে এরকম, রেখাটা হলো এই দিক দিয়ে মূলবিন্দুগামী বাট স্লো কোণ, বুঝছো? আমাদের তো এইটা ছিল, ওদের হলো এইটা মূলবিন্দুগামী কিন্তু। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হুবহু সেম কোয়েশ্চেন, হুবহু সেম কোয়েশ্চেন। এবার হলো আমাদের ফাইনাল একটা কনসেপ্ট দেখে আমরা আজকের পর্বটা শেষ করব। এটা হচ্ছে একটা সরল রেখার উপরেই একটা নির্দিষ্ট দূরত্বে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা ডিরেক্টলি বের করতে পারি, সেটাই আমরা একটু দেখতে চাই। ফর এক্সাম্পল, আমাদের ধরো একটা সরল রেখা আছে, এটা হলো একটা সরল রেখা, এই সরল রেখার ঢাল অবশ্যই আমার জানা থাকতে হবে, ঠিক আছে? এই সরল রেখার উপরে আমরা ধরো একটা বিন্দুর উপরে আছি, সেই বিন্দুটার স্থানাঙ্ক ফর এক্সাম্পল আমি বললাম এক্স কমা ওয়াই। এই এখন এই রেখার উপর একই দূরত্বে কিন্তু দুইটা বিন্দু থাকা পসিবল। ধরো এখান থেকে আমি কিছু নির্দিষ্ট দূরত্বে যাব, এটা উপরে উঠতে পারো, অথবা ওই একই দূরত্ব নিচে নেমে আসতে পারো। একই দূরত্ব আঁকানো তো টাফ, দেখি তো মিলছে কিনা। মোটামুটি মিলে গেছে, তাই না? তাহলে টাফের কিছু নেই। এই মোটামুটি আমি নিচে নামতে চাই, তাহলে এটা ধরো আমাদের ও বিন্দুটা, ও, সেখান থেকে ধরো তুমি এতে পৌঁছাবা ওই রেখায় উপরে, কিন্তু ওই রেখার উপরে, অথবা বিতে এসে পৌঁছাবা। তাহলে আমি চাই এই স্থানাঙ্কগুলো কত এগুলো বের করতে। এটা ধরো x2 y2, এই স্থানাঙ্কগুলো আমি বের করতে চাই। এন্ড খেয়াল করো, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ করে থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ করে থাকে, তুমি যদি ঢালটা জানো তাহলে বলো তো আমরা শিখছি কিনা। তোমাদের দূরত্বটা বলে দিবে কিন্তু, যে ধরো আর দূরত্বে, এই যে ওই যে বিন্দুটা বের করতে চাও সেটা হচ্ছে আর দূরত্বে। আগে কনসেপ্টটা বুঝো, প্রশ্নটা কি 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 দেওয়া আছে। আমি একটা বিন্দুতে অলরেডি আছি, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, সেখান থেকে আর দূরত্বে আরেকটা বিন্দু আছে, এমন বিন্দু কিন্তু দুইটা পসিবল, কারণ উপরেও উঠতে পারো নিচেও নামতে পারো। তুমি বলতে পারো হ্যাঁ এদিকে যেতে পারি না, কত দিকে তো যেতে পারি না, ওই রেখার উপরে, বুঝছো? একটা সরল রেখার উপর নির্দিষ্ট একটি বিন্দু থেকে রেখার উপরেই থাকা নির্দিষ্ট দূরত্বে আরো দুটি বিন্দু বের করা যায়, একটা হলো একটু উপরের দিকে, একটা হলো নিচের দিকে। কথাটা বুঝতেছি কিনা? তাহলে আমি এইখান থেকেই আর দূরত্বে এখানে যেতে চাই, অথবা এখান থেকে আর দূরত্বে এদিকে যেতে চাই। এটা বের করা না খুবই ইজি। কেন দেখো তো, খেয়াল করে দেখো, এই যে দূরত্বটা, এটাকে কি আমি আর কস থিটা বলতে পারি না? যারা ভেক্টর অধ্যায় পড়তেছো তারা কিন্তু জানো, বা এই সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এই যে সমকোণী ত্রিভুজটা, এখান থেকেই কিন্তু বলা যায় চাইলে, খেয়াল করে দেখো, এইটুকু যদি আর হয়, এটা যদি তোমার ভূমি হয়, এইটা কি হবে? থিটার সাপেক্ষে কস থিটা, মানে ভূমি বাই অতিভুজ। পরের লাইনে দেখবা এই ভূমিটার ভ্যালু চলে আসছে আর কস থিটা। তুমি একটু নিজে দেখো, আর যারা ভেক্টর পড়ো তারা একবারেই জানো কিন্তু। আর এই যে অংশটা, এটাকে তাহলে কি বলা যাবে বলো? আর সাইন থিটা বলা যাবে কিন্তু, এটাকে বলা যাবে আর সাইন থিটা। তাহলে অলরেডি তোমার ভুজ ছিল দেখো এক্স, অলরেডি এই বিন্দুতে ভুজ হলো এক্স, সেখান থেকে তুমি আরো আর কস থিটা আগাইছো, আর অলরেডি ভুজ কোটি ছিল ওয়াই, সেখান থেকে আরো আর কস থিটা উপরে উঠছো। দ্যাট মিনস আমাদের নতুন যে স্থানাঙ্ক, সেটার ভুজ হয় আগের ভুজের সাথে যোগ হবে, কে যোগ হবে? আর কস থিটা। এই আর কোটিও একই, আগের কোটির সাথে যোগ হবে, কি যোগ হবে? আর সাইন থিটা। তুমি বলতে পারো ভাইয়া তো উপরেও আছে নিচেও আছে, তাহলে কি মাইনাস করব? দরকার নেই। একটা হলো উপরে উঠতেছে, একটা নিচে নামতেছে, মানে একবার এটা পজিটিভ, একবার এটা নেগেটিভ, বুঝাই যায়। তার মানে আমরা ডিরেক্টলি মনে রাখবো এটা হচ্ছে প্লাস মাইনাস, এভাবে ডিরেক্টলি মাথায় রাখা যায়, এটা হলো প্লাস মাইনাস। এই হলো আমার ফর্মুলা। আমি x1 y1 না, মানে যে কোনো বিন্দুই, যে কোনো দুইটা বিন্দুর একটা, মানে দুইটাই একসাথে বের করে ফেলতে পারি এই ফর্মুলার মাধ্যমে। কথাটা বুঝতে পারছো? আমি একটা ম্যাথে যাই তাহলে বুঝবা, ডিরাইভেশনটা বুঝছো তো? দেখো কত সিম্পল, তুমি অলরেডি একটা বুঝে আসো, এক্স অক্ষ বরাবর কতটুকু গেছো সেটাই তো অ্যাকচুয়ালি এক্স এর মানটা বাড়াবে। তাহলে এক্স এর থেকে কত বাড়বে? আর কস থিটা, আর কমতেও পারে যদি পেছনে আসো। বুঝো নাই? এই আর কি, একটা ম্যাথ নেই আমরা। খেয়াল করে দেখো, এই যে একটা বিন্দুগামী সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখার ঢাল আমরা জানি, রেখার উপরে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যেন এপি সমান 13, এপি সমান 13, মানে 13 একক দূরত্বে একটা বিন্দু বের করতে হবে আর কি। এই ধরো আমাদের অলরেডি থাকা একটা সরল রেখা, এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, এই যে সেই বিন্দুটা কত বলছে? এই এ, এর স্থানাঙ্ক হচ্ছে 3,-7/2। আমাদের একটা বিন্দু বের করতে বলছে পি, সেই পি কি হবে? 13/2 দূরত্বে আছে। এখন
তুমি হয়তো ভাবতে পারো ভাই এরকম বিন্দু একটাই আছে, না, এরকম বিন্দু দুইটা পসিবল, একটা উপরের দিকে একটা নিচের দিকে। সো হয় পি আসবে আর না হয় ধরো পি ড্যাশ আসবে, তোমার ইচ্ছা। কিন্তু কি বলে দিছে, এই দূরত্বটা যেন 13/2 হয়। দ্যাট মিনস এই যে দূরত্বটা সেটা হলো 13/2, অথবা এই যে দূরত্বটা এটা হচ্ছে 13/2। বুঝছো আমাদের প্রশ্নতে কি কি দেওয়া আছে? তোমার জাস্ট ফর্মুলা জানতে হবে, এগুলো রিটার্নে দেখবা দিবা না, এগুলো হচ্ছে এমসিকিউতে আসবে। তাহলে ফর্মুলাটা কি ছিল, আমার এই যে নতুন বিন্দু তার ভুজকোটি আমি বের করতে চাই, এই ধরো নতুন বিন্দু, সেটার ভুজকোটি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা কিছুই না, এভাবে করে চিন্তা করো। আমার ভুজ হবে আগে যে ভুজ ছিল, ফর এক্সাম্পল এটাকে আমি বলতেছি x1y1, এটাকে বললাম কি বলো, x1y1। আগের ভুজের সাথে যোগ হবে বা বিয়োগ হবে কি, আর cos থিটা। আমার যে কোটি সেটা হবে আগের কোটির সাথে যোগ হবে বা বিয়োগ হবে আর সাইন থিটা। এই হলো ফর্মুলাটা, তুমি ফর্মুলা আগে ক্লিয়ার থাকো। এবার বলো আরটা কি, আরটাই তো ওই যে দূরত্বটা। তাহলে আর এর যে মান সেটা অলরেডি জানি কত বলো, 13/2। এই আর এরও যে মান সেটা হচ্ছে 13/2, যেই দূরত্বে আমরা বিন্দু নির্ণয় করতেছি সেটাই। বাট এখন তো থিটা জানি না, বা সাইন থিটা কস থিটা আসলে জানো। খেয়াল করে দেখো, তোমাকে দিয়ে দিছে ঢাল হলো 5/12, মানে কি ট্যান থিটা হচ্ছে 5/12, বুঝছো? ট্যান থিটা যদি 5/12 হয়, দেখবা সাইন থিটা আসবে হচ্ছে লম্ব, তো লম্ব হচ্ছে 5 বাই অতিভুজ হলো 3, আর কস থিটা আসবে হচ্ছে ভূমি লাগবে, তো তাহলে 12/13। তোমাকে এরকম সুন্দর ভ্যালু দিলে এগুলো দেখবা সরাসরি আমরা লম্ব ভূমি বের করে ফেলতে পারি, কষ্ট করে থিটা বের করতে হয় না। এখন একটা ঝামেলা আছে, দেখো কেন জানো আমরা দুইটা বিন্দু পাই, কেন দুইটা বিন্দু পাই তুমি কখনো চিন্তা করছো? এরকম দুইটা যে পাওয়া যায় তুমি কনসেপচুয়ালি বুঝলা, বাট ম্যাথও কিন্তু তোমাকে দুইটা বের করে দিবে। দেখো ট্যান থিটা পজিটিভ মানে কি, সাইনো প্লাস কজো মাইনাস, এটা একটা কেস, অথবা সাইনো মাইনাস কজো মাইনাস। মানে আমি তো তোমাকে শর্টকাটে পড়াইলাম যে প্লাস মাইনাস দিয়ে পড়ো, দরকার নাই। তুমি যদি শুধু প্লাসও দিতা তাও দুইটা কেস আসতো, একবার হইলো সাইন প্লাস কস প্লাস, আরেকবার সাইনো মাইনাস কজো মাইনাস। কারণ ট্যান পজিটিভ মানে কি, দেখো প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তাও কিন্তু ট্যান পজিটিভ থাকে, বুঝছি? বাট এত চিন্তা তোমার করা লাগবে না যদি তুমি এভাবে প্লাস মাইনাস দিয়ে পড়ো আর কি। সো একবার হচ্ছে প্লাস দিয়ে, মানে আমাদের এক্স আসবে কি x1, x1 কত ছিল বলো, 3, 3 এর সাথে প্লাস হবে আর cos থিটা, আর কত 13/2 ইনটু cos থিটা কত, cos থিটা হচ্ছে 12/13। এই যে তাহলে দেখো ভুজ কত পেয়ে যাচ্ছি আমরা, এদিকে 13 13 কাটা, 2 দিয়ে কাটলে 6, 3 আর 6 হচ্ছে, সরি 3 আর 6 হচ্ছে 9 আসবে। আমাদের প্রথমবার ভুজের ভ্যালু আমরা পেয়ে গেলাম ধরো 9। আর কোটি যদি বের করি কি হবে, আগের যে কোটি ছিল সেটা হচ্ছে -7/2, এটার সাথে যোগ হবে আর cos থিটা, আর হইলো 13/2 ইনটু, সরি সাইন থিটা, সাইন থিটা কত বলো 5/13। দেখো 13 13 কাটা থাকে হলো 5/2, তাহলে এখানে যদি 5/2 করি -2, তাহলে y এর ভ্যালু -1 আসবে। এই তাহলে আমরা কিন্তু একটা বিন্দু ধরো পেয়ে গেছি, ফর এক্সাম্পল তুমি যেটাই নিতে চাও, একটা পি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 9, আমরা আরেকটা বের করব, সেটা কি হবে, আবার ধরো এটা হলো একটা সলিউশন, আবার আবার কি লেখা যায়, আবার হলো আমাদের ভুজ হবে 3, মানে আগের যে ভুজ সেটা, এবার মাইনাস আর cos থিটা, মানে 13/2 হলো আর cos থিটা হলো 12/13, মানে সব কিছু সেম, এবার বিয়োগ যাচ্ছে। তাহলে দেখো কি হয়, 13 13 কাটা 6, 3 থেকে 6 চলে গেলে -3 আসছে, এবার ভুজের মান আসছে -3। ওকে, আর যদি কোটি বের করি -7/2, সেখান থেকে বিয়োগ যাবে আর সাইন থিটা, এই যে আগের মতো, তাহলে কি হয় 13 13 কাটা -5/2, তাহলে হবে -12/2, মানে y এর মান হচ্ছে -6। তাহলে দেখো টোটাল দুইটা আনসার কিন্তু পাইলাম, দুইটা বিন্দু বের হয়ে আসছে, বোঝা গেছে কিনা? তাহলে আরেকটা বিন্দু ধরো এরকম কি কি আমাদের -3 আর হচ্ছে -6, তুমি দূরত্ব বের করে দেখো, এটার থেকে এটা দূরত্ব বা এটা থেকে এটা দূরত্ব, দুইটাই কিন্তু আসবে 13/2, তুমি টেস্ট করে দেখতে পারো, বোঝা গেল কিনা এই আর কি। সো অনেকে এভাবে পড়ে যে প্লাস দিয়ে একবার করে, একবার মাইনাস দিয়ে করে, অথবা অনেকে এভাবে পড়ে যে সূত্র একটাই, একবার সাইন প্লাস কস প্লাস তাই এমন আসছে, আরেকবার সাইন মাইনাস কস মাইনাস তাই এমন আসছে। বুঝছো, সবসময় কেমনই হবে, সাইন কস দুটো একই সাথে পজিটিভ না, ঢাল যদি নেগেটিভ আসে তার মানে কি, তখন সাইন পজিটিভ হলে কজ নেগেটিভ, অথবা কজ নেগেটিভ হলে সাইন পজিটিভ, বুঝছি? বাট এই দুইটা কেসের মধ্যে একটা নিয়ে করলেই হয়ে যায়, যদি তুমি প্লাস মাইনাস দিয়ে করো, একটাই ধরবা সাইন কজের ভ্যালু, বাট প্লাসের সময় প্লাস করবা, মাইনাসের সময় মাইনাস করবা। আশা করি বুঝতে পারার কথা, চলো আরেকটা ম্যাথ করে, আমাদের নেগেটিভ ঢালের একটা করা উচিত, এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, এটা হলো তোমরা হোমওয়ার্ক করো, আমরা নেগেটিভ ঢালের একটা করবো, এটা কিন্তু সেম একই জিনিস, 5/12 দেওয়া আছে, আর এবারও ঢালটা পজিটিভ, তাহলে আমি একটা নেগেটিভ ঢালের করাবো নি, দাঁড়াও এটা আগে করে ফেলি, এটা করে আমরা একটা নেগেটিভ ঢালের করব।
এটা কি দিছে? একটা রম্বস দিছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে এত বিন্দুতে ছেদ করছে। তুমি কি জানো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এই এখান থেকে এই, তাহলে এখানে বলছে রম্বসের যে দুইটা কর্ণ তারা পরস্পরকে এই যে বিন্দুটা এখানে ছেদ করছে। এই বিন্দুর স্থানাঙ্ক কত বলছে দেখো, 2,1। এই ঠিক আছে। এখন বললো একটি কর্ণের ঢাল হচ্ছে 3/4 এবং দৈর্ঘ্য হলো 10 একক, অপর কর্ণের দৈর্ঘ্য হলো 6। যদি এমন হয় তাহলে রম্বসের শীর্ষ 4টার স্থানাঙ্ক বের কর। খেয়াল করে দেখো, তাহলে এটা ধরো প্রথমটা, এটার ঢাল বলছে 3/4, দৈর্ঘ্য হলো 10, তাহলে পুরোটা 10। দেখো মধ্যবিন্দুতে ছেদ করে না, তাহলে এতটুকু কত হবে? 5। এতটুকু কত হবে? 5। ওই যে দেখো একটা রেখা আছে, সেই রেখার উপর একটা বিন্দু থেকে 5 একক দূরত্বে দুইটা বিন্দু বের করা। কথাটা বুঝছি? কথাটা বুঝি কি না? তাহলে এই দুইটা বিন্দু জাস্ট বের করতে হবে, এটা বের করা কিন্তু কোনো ব্যাপারই না। আসো বুঝাই দিতেছি। তাহলে আমরা চলো একটা নাম দিই। এটা হলো আমাদের এবি কর্ণ, এটা হলো এবি কর্ণ। এবি তো দেওয়া উচিত না, এসি দেওয়া উচিত, কারণ এ বি সি ডি। আমরা এইভাবে বলতেছি এসি কর্ণের ক্ষেত্রে, এসি কর্ণের জন্য, এসি কর্ণের যে কেসটা আমরা ধরো সেটা প্রথমে করতেছি। এখানে নেগেটিভ ঢাল চলে আসবে একটু পরে, এটা না তো পরের অন্য কর্ণে যে। ওকে, খেয়াল করো, তাহলে আমরা অলরেডি আসি 2,1। এটা হলো আমাদের এক্স কমা ওয়াই। এখান থেকে আমরা ওই দুটাতে যেতে চাই, বা ধরো এটা হলো x1 y1, এরকম কিছু। ফর্মুলা তো সবার মনেই আছে, তাই না? তাহলে আমরা যেই নতুন দুইটা স্থানাঙ্ক বের করব, তাদের জন্য আমার যে ভুজ আসবে, সেই ভুজ কি হবে বলো? আগের যে ভুজ অর্থাৎ 2, সেটার সাথে প্লাস হবে আর cos থিটা। ও এগুলো একটু লিখে নেই, দাঁড়াও, এগুলো একটু লিখে নেই। আমাদের tan থিটা বলছে 3/4, তার মানে কি বলো? sin থিটা আসবে 3/5, cos থিটা আসবে 4/5। এই যে 4/5, ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখো, আমরা এভাবে লিখব যে x সমান হচ্ছে 2 প্লাস আর cos থিটা, আর কত? 5, ইন্টু cos থিটা। cos থিটা কত বলো? 4/5। দেখো 5 5 কাটা, 4 আর 2, x এর মান কিন্তু আমরা সুন্দর 6 পেয়ে গেলাম। ওকে, এগেইন y সমান কি আসবে? আগের যে কোটি y প্লাস আর sin থিটা, আর ইন্টু এই যে sin থিটা। 5 5 কাটা, দেখো 4 হয়ে যাবে। তাহলে আমরা একটা স্থানাঙ্ক পাইছি 4,6। আমরা তো জানি না কোনটা, একটা ধরে নিলাম আর কি। একটা হলো 4,6। এগেইন যাও, x সমান এবার হবে আর cos থিটা মাইনাস যাবে, এই যে আগেরটা থেকে মাইনাস যাচ্ছে, এই যে আর cos থিটা 4/5। মানে এবার x এর ভ্যালু আসছে -2। আবার y বের করার সময়ও আগের যে ভুজ, আগের যে কোটি, সেটা মাইনাস আর দেন হচ্ছে sin থিটা। দেখো 5 5 কিন্তু কাটা, তাহলে এটাও আসে কিন্তু -2। তাহলে এবার কি আসলো বলো? -2 কমা হচ্ছে -2। একটা আসছে হলো 6,4, আর একটা আসছে -2 কমা -2। এই যে এরকম। তাহলে আমরা ধরলাম যে ফর এক্সাম্পল এই বিন্দুটা আমরা পাইছি হলো 6,4, এই, আর এই বিন্দুটা পাইছি হচ্ছে -2 কমা -2। বাস, এন্ড অপর কর্ণতে যাইতে হবে। এন্ড এরা কিন্তু পরস্পর লম্ব। এটা অ্যাকচুয়ালি একটু মিস্টেক হয়েছে, আমার পরের চ্যাপ্টারে পড়ানোর দরকার ছিল এই অঙ্কটা। আসলে এটার সাথে যায় তো, এই জন্য করাই ফেলতেছি। দেখো দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালের গুণফল হচ্ছে -1। একটু লিখে দিই। ধরে এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, তারা পরস্পর লম্ব না? ওর ঢাল যদি হয় m1, এর ঢাল যদি হয় m2, তাহলে মনে রাখো এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, দুইটা ঢালের গুণফল হচ্ছে -1 হয়। মানে একটার ঢাল হয় অপরটার -1/, জাস্ট উল্টিয়ে দাও, অপরটাকে নেগেটিভ করে উল্টায় দাও। তাহলে দেখো আমরা এইখানে যেটা করতেছিলাম, একটার ঢাল কিন্তু ছিল 3/4। তাহলে বলো অপরটার ঢাল যেটা ওর উপর লম্ব, সেটা কি হবে? -4/3 না? বলো তো এটা বলা যায় কিনা? অপরটার ঢাল কিন্তু আসবে -4/3। তাহলে আমাদের একটা কর্ণের ঢাল দিছে, দেখো আরেকটা কর্ণের কিন্তু ঢাল দেয় নাই, জাস্ট দৈর্ঘ্য দিছে। তাহলে দ্বিতীয় যে কর্ণ, তার বেলাতেও দেখো এই যে দূরত্বটা, সেটা হবে 3, এটা হবে 3, কারণ কি মধ্যবিন্দুতে ছেদ করছে, এন্ড সেটা তো লম্ব পরস্পর। তাহলে ওইটার যে ঢাল, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে tan থিটা ভিন্ন আসবে। তাহলে এবার চলো যাই বিডি কর্ণের জন্য। বিডি কর্ণের দৈর্ঘ্য কেন দেখতেছি জন্য, এই বিডি কর্ণের জন্য এখানে সাইডে লিখে দিই। এবার আমরা যে tan থিটা পাইছি, সেটা হলো আগেরটার নেগেটিভ এবং উল্টা -4/3। তাহলে এবার sin cos বের করো, sin থিটা আর হচ্ছে cos থিটা। বলো কি কি আসবে? আর যদি বের করার চেষ্টা করি, আমার তো অতিভুজ লাগবে 16, আর 9 হচ্ছে 25,
ও অতিভুজ স্টিল 5 আসতেছে তাই না? হ্যাঁ, জাস্ট উল্টে গেছে তো, অতিভুজটা স্টিল 5, তাহলে 5 এটা হবে 4 আর এটা হবে 3/5। আর এটা ঝামেলা আছে, দেখো tan এখন নেগেটিভ, সো এই দুইটা একই সাথে প্লাস হবে না, একটা প্লাস একটা মাইনাস এরকম। সো আমি কি করতেছি, শুধু সাইনকে নেগেটিভ ধরতেছি। এই অ্যাকচুয়ালি কি হয় দেখো, যখন সাইন নেগেটিভ কস পজিটিভ, আবার আরেকটা কেস সাইন পজিটিভ কস নেগেটিভ। আর আমরা দুইটা কেস কেন করতেছি না, কারণ আমরা তো ওই যে সূত্রতেই প্লাস মাইনাস দিয়ে করে ফেলতেছি, বুঝছো? যদি সূত্রতে অলওয়েজ প্লাস দাও তখন এখান থেকে দুইটা কেস ভাগ করতে হবে। কথাটা বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের একটা বিন্দু যদি বের করতে হয়, দেখো আগে ভুজ কত ছিল 2, সেটাতে প্লাস হবে আর কস থিটা, আর কত 3 ইন্টু কস থিটা কত 3/5। 3/5 আসছে কি? হ্যাঁ, এরকমই তো আসে। তাহলে এটা কত আসবে দেখো, 3 তিরিকে 9, 9/5 যোগ হচ্ছে 2, 9/5 যোগ হচ্ছে 2 অর্থাৎ 19/5। একটা ভুজ আমরা পাচ্ছি 19/5। ওকে, আর যদি কোটি করি কত ছিল 1, 1 এর সাথে প্লাস হবে আর সাইন থিটা, সাইন থিটা কিন্তু নেগেটিভ, দেখছো একটা প্লাস হলে আর একটা মাইনাস হইতেছে। তাহলে আমি যদি এটা করি 3 4 12/5 একের থেকে বিয়োগ যাবে, তাহলে এটা y আসতেছে হচ্ছে -7/5। এই তাহলে এখানে স্থানাঙ্কটা পাইলাম 19/5 কমা হচ্ছে -7/5, এটা হলো একটা স্থানাঙ্ক আসছে। আরেকটা আসবে, চলো ওটা বের করি। এবার কি হবে, ভুজ আগেরটা থেকে বিয়োগ করব আর cos থিটা এত ইন্টু 3/5, তাহলে কত 9/5 হচ্ছে 2 থেকে বিয়োগ যাবে, তাহলে x এর মান বা ভুজ আসতেছে 1/5, এই যে এটা। আবার y বের করার সময় 1 এর থেকে বিয়োগ যাবে আর sin থিটা, sin থিটা কিন্তু নেগেটিভ, এই তাহলে কি আসবে মাইনাসে মাইনাসে প্লাস 12/5 একের সাথে যোগ হচ্ছে, তাহলে এটা আসলো 17/5 y এর ভ্যালু। তাহলে আমরা স্থানাঙ্ক কি পাইলাম বলো, 1/5 কমা হলো 17/5। এই এখন যদি আমরা কম্পেয়ার করি, আমরা বলি যে এখানে কোনটা কি হবে, মোটামুটি এটা পজিটিভ আসার কথা তাই না? এটা আসবে ধরলাম 1/5 কমা হচ্ছে 17/5, আর এটা আসছে নাকি, এটা মনে এমন আসবে না, মানে এটা অ্যাজিউম করো, ধরো চতুর্ভাগের রেসপেক্টে চিন্তা করো যে এদিকে নেগেটিভটা আসছে, এটা থার্ড, এটা ধরো সেকেন্ড চতুর্ভাগ, এটা ধরো এর একটু বাঁকানো আছে তো তাই এখানে দুইটাই পজিটিভ এসে পড়ছে। 1/5 কমা হচ্ছে 17/5, এটা কিন্তু জরুরি না চিত্রতে অ্যাকুরেটলি বসানো, এটা জরুরি না, যেহেতু ভাইয়া বসাচ্ছি তাই এভাবে করলাম আর কি। তোমার জাস্ট এই ম্যাথে বোঝার উদ্দেশ্য হচ্ছে, তুমি এমনিই পরের 2 চ্যাপ্টার পড়লে এগুলা চিত্র নিজেই পারবা। বোঝার জাস্ট উদ্দেশ্য এই যে একটা বিন্দু থেকে 5 দূরত্বে থাকা 2টা বিন্দু তুমি বের করা শিখে গেছো, একইভাবে এই বিন্দু থেকে 3 দূরত্বে থাকা 2টা বিন্দু বের করা শিখে গেছো। কোনটা কোন বিন্দু আপাতত এটা দরকার নেই, কথাটা বুঝছি, আপাতত জাস্ট এইটুকু বিন্দু বের করা শিখো। তাহলে দুইটা ওয়ে, সূত্রতে যদি প্লাস মাইনাস দিয়ে দাও, তুমি যদি সূত্রতেই প্লাস মাইনাস দিয়ে পড়ে ফেলো তাইলে সাইন কজের একটা মান নিলেই হয়। আর যদি তুমি সূত্রতে শুধু প্লাস দিয়ে পড়তে চাও, ধরো এভাবে পড়তেছো যে আমার সূত্র অলওয়েজ পজিটিভ এক্স প্লাস আর কস থিটা, এই আর ওয়াই এর বেলাও কি হবে ওয়াই প্লাস আর সাইন থিটা, যদি এইভাবে পড়ো তখন ট্যান থিটা দেখো যদি পজিটিভ হয়, ট্যান থিটা পজিটিভ হলে দুইটা কেস, কি কি দুইটা কেস, একটা হলো সাইন পজিটিভ কস পজিটিভ, এই আরেকটা হলো সাইন নেগেটিভ আর কজ নেগেটিভ। ওই যে দেখো তুমি সূত্রতে যে প্লাস মাইনাস দিতা সেটাই এখন সাইন কজ কাজটা করে দিছে, অলওয়েজ এটা প্লাস, তাহলে একবার প্লাস আসবে একবার মাইনাস আসবে, কথাটা বুঝছি। কিন্তু যদি ট্যান নেগেটিভ হয় তখন আবার একটু কেয়ারফুল থাইকো, দেখো ট্যান নেগেটিভ হইলে আবার দুই রকম, সাইন পজিটিভ হলে কজ অবশ্যই নেগেটিভ, আবার সাইন যদি নেগেটিভ হয়, সাইন যদি নেগেটিভ হয় তাহলে কজ অবশ্যই পজিটিভ। বলো বুঝতে পারলাম কিনা? সো হয় এভাবে বুঝে বুঝে করো, আর না হয় যে কোনো একটা নাও। এই যে দেখো ট্যানের মধ্যে শুধু প্লাসটা নিছি, নিয়ে প্লাস মাইনাস দুইবার সূত্র করব, তেমনই ট্যান নেগেটিভ হইলে শুধু সাইন পজিটিভ কজ নেগেটিভ এটা নিছি, তারপর আবার প্লাস মাইনাস করছি, ঠিক আছে? যেটা তোমার ইচ্ছা, তুমি যেটা কমফোর্টেবল, বাট বোঝা লাগবে, দুইটা কেসই কিন্তু বোঝা লাগবে। যেমন আমি এখানে কি করছি, আমার এখানে ট্যান নেগেটিভ ছিল, আমি শুধু একটা কেসই কিন্তু নিছি, দেখো এটা বুঝতে হবে কিন্তু ভাইবো না ট্যান নেগেটিভ হলে প্লাস প্লাস না, একটা প্লাস একটা মাইনাস অবশ্যই নিতে হবে, নিয়ে এরপরে সূত্রতে একবার প্লাস দাও সূত্রতে একবার মাইনাস দাও, দুইটা কেসে কর। বুঝছি, আশা করি বুঝতে পারার কথা। এই হলো মোটামুটি আমাদের 3.5, অ্যাকচুয়ালি 3.5 থেকে 3.7 একটার একটার সাথে কানেক্টেড, পুরো এই 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাক, দেন দেখবা প্রত্যেকটা জিনিসকে তুমি একসাথে সামারি করতে পারতেছো, বুঝতে পারতেছো। অনেক আননোন জিনিস এখন রয়ে যেতে পারে, অনেক কোয়েশ্চেন আসতে পারে মনের মধ্যে, তখন দেখবা মোটামুটি সব ক্লিয়ার।
ঠিক আছে, আর আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সুন্দর করে পড়াশোনা করো।